আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ভেক্টরের যোগ কিভাবে করতে হয় সেটা নিয়ে। তবে তার আগে একটু বলে রাখি, গত ক্লাসে আমরা তোমাদেরকে ভেক্টরের সংজ্ঞা শেষ করেছিলাম। সেই সংজ্ঞা থেকে ছোট্ট একটা ম্যাথ আমরা তোমাদেরকে করে তারপর আমরা এই টপিক্সে যাচ্ছি। সো ম্যাথটা কি দেখো, এটা অনেকবার বোর্ড পরীক্ষা আসছিল এমসিকিউতে। তো বলা হচ্ছে ফি একটা ভেক্টর, ফি ভেক্টর সমান হচ্ছে হাফ আই ক্যাপ প্লাস হাফ জে ক্যাপ প্লাস এম কে ক্যাপ। এখন বলা হচ্ছে এটা হচ্ছে একটা একক ভেক্টর, এর মানে ফি ভেক্টরটা হচ্ছে একটা একক ভেক্টর। যদি একক ভেক্টর হয়, এই জায়গায় যে এম আছে, এম এর মানটা কত সেটা তোমাকে বের করতে বললো। আর তুমি একটু খেয়াল করে দেখো, এটা যেহেতু একটা একক ভেক্টর, আমরা জানি একক ভেক্টর মানে কি, তার মান অবশ্যই কত একক, এক একক। তাহলে তার মান যেহেতু এক একক, তাহলে আমরা বলতে পারি এই ফি ভেক্টরের মানটা আমরা বের করতে পারি কিভাবে, রুট ওভার হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এর মানে এটা হচ্ছে আমাদের ফি ভেক্টরের মান। যেহেতু সে একক ভেক্টর, তার মান কত হতে হবে ভাইয়া, 1 হতে হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা যদি স্কোয়ার করি উভয় পক্ষে, তাহলে এই রুটটা চলে যাবে আর এখানে 1 স্কোয়ার মানে 1, আর স্কোয়ার করার পর ভিতরে কি থাকে 1/4 প্লাস 1/4 প্লাস এম স্কোয়ার ইকোয়াস হচ্ছে 1/4 1/4 যোগ করলে আমরা পাবো হাফ প্লাস এম স্কোয়ার ইকোয়াস হচ্ছে 1। তাহলে আমরা যদি এবার হাফটাকে ডানে নিয়ে যাই, তাহলে আমরা পাবো এম স্কোয়ার ইকোয়াস হচ্ছে 1 মাইনাস হাফ। এর মানে এম স্কোয়ার ইকোয়াস হচ্ছে 1/2, আর এম ইকোয়াস হচ্ছে স্কোয়ারটা অপোজিটে গেলে রুট হবে এবং প্লাস মাইনাস হবে 1/√2। এর মানে আমাদের আনসার হচ্ছে এম এর মান প্লাস মাইনাস 1/√2। যেহেতু এমসিকিউতে আসছিল, এমসিকিউতে আমাদের যেই এমসিকিউতে এটা আসছিল সেখানে আমাদের অপশানের মধ্যে মাইনাসটা ছিল না, যার কারণে প্লাসটা আনসার ছিল। মানে হোয়াট এভার, আসল আনসার হচ্ছে প্লাস মাইনাস 1/√2। এমসিকিউতে আসলে দুইটা থাকলে দুইটা দাগাবা, একটা থাকলে একটা দাগাবা। তাহলে এটা হচ্ছে একক ভেক্টরের আমরা একটা কনসেপ্ট বুঝলাম। এবার আসো আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। আমাদের যে আজকের ক্লাস, ওই আজকের ক্লাসে আমরা তোমাদেরকে যে কনসেপ্টটা করাবো সেটা হচ্ছে দুইটা ভেক্টরকে তুমি কিভাবে যোগ করবা। এই ভেক্টর যোগের যে নিয়মকানুন, এটা নিয়ে আমরা তোমাদেরকে কথা বলবো। সো প্রথমত আমি যদি তোমাকে একটু করে বলি, গত ক্লাস আমরা যেটা করেছিলাম, সেই গত ক্লাসে তোমাদেরকে একক এই অবস্থান ভেক্টর পড়ানোর জন্য আমি নিশ্চয়ই ভেক্টরের একটা সূত্র দেখাইছিলাম। ওই সূত্র থেকে তুমি কি বুঝছো বলো তো? ওই সূত্র থেকে তুমি বুঝছিলা ভেক্টরের যে হিসাব নিকাশ, এটা হচ্ছে নর্মাল বীজগণিত দিয়ে করা যায় না। কি দিয়ে করতে হবে? জ্যামিতিক পদ্ধতিতে করতে হবে। তুমি খাতায় লিখে রাখতে পারো যে ভেক্টরের সকল হিসাব নিকাশ আমাদের সাধারণ বীজগণিত দিয়ে করা যায় না, সেটা কি দিয়ে করতে হয়? জ্যামিতিক পদ্ধতিতে করতে হয়। জ্যামিতিক পদ্ধতি যদি আমরা করি, তাহলে ভেক্টরের যে ডিরেকশান সেটাকে আমরা কাউন্ট করতে পারবো। এখন আসো প্রথমত একটা প্রশ্ন, তোমাকে যদি আমি দুইটা সংখ্যা দিয়ে বলি এদেরকে তুমি যোগ করো, করতে পারবা, বিয়োগ করো, করতে পারবা, গুণ করো, করতে পারবা, ভাগ করো, করতে পারবা। কিন্তু এটা মজার ব্যাপার কি জানো, দুইটা ভেক্টর যদি তোমাকে আমি দিয়ে যদি বলি এদেরকে যোগ করো, তুমি করতে পারবা, এদেরকে বিয়োগ করো, তুমি করতে পারবা, এদেরকে গুণ করো, তুমি করতে পারবা, এদেরকে ভাগ করো, তুমি করতে পারবা না। এর মানে দুইটা ভেক্টরের ক্ষেত্রে তোমার কি কি করা যায় বলো তো? যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, কিন্তু ভাগ করা যায় না। সো আমরা আমাদের এই অধ্যায়ের মধ্যে দুইটা ভেক্টরকে কিভাবে যোগ করব, কিভাবে বিয়োগ করব, কিভাবে গুণ করব, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো আজকে আমরা শুরু করব হচ্ছে ভেক্টরকে কিভাবে যোগ করা যায়। তো তোমাদের যোগের পরে আমরা বিয়োগ পড়ব, এরপর আরও অনেক কিছু পড়ার পর লাস্টে গিয়ে আমরা গুণ পড়ব। সো আসো আমরা সিরিয়ালি খেয়াল করি। সো প্রথমত আমরা যদি আসি, আমি যখন কয়েকটা ভেক্টরকে যোগ করব, তো আমরা আগে একটু বলে নিই, ভেক্টরকে যোগের ক্ষেত্রে কিছু নিয়মকানুন তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। সবাই একটু ভালো করে খেয়াল করবা। আমরা ভেক্টরকে যখন আমরা যোগ করছি, এই ভেক্টরকে যখন যোগ করব, তুমি কয়টা ভেক্টরকে যোগ করবা? 2 বা ততোধিক ভেক্টরকে তুমি ইচ্ছা মতো যোগ করতে পারবা। কিন্তু মাথায় রাখবা, 2 বা ততোধিক ভেক্টরকে যখন আমরা যোগ করব, তার যে যোগফল, এই যোগফলটাকে আমরা লব্ধি নামে ডাকি। মনে করো আমার কাছে একটা ভেক্টর আছে, ভেক্টরটার নাম হচ্ছে এ ভেক্টর। আরেকটা ভেক্টর আছে ভাইয়া, তার নাম হচ্ছে বি ভেক্টর। এখন আমি এ ভেক্টর এবং বি ভেক্টরকে যোগ করব। কেমনে যোগ করব? ভেক্টরের মাধ্যমে, নর্মাল নিয়মে না। ভেক্টর তো সাধারণ বীজগণিত মানে না। যদি সাধারণ বীজগণিত মানতো, তুমি গত ক্লাসের মতো চিন্তা করো, আমার একটা ভেক্টর হচ্ছে এটা, আমার এই যে ভেক্টরটা, আরেকটা ভেক্টর হচ্ছে এটা, যে দুইটা সরণ ভেক্টর ছিল, তাহলে এটা হচ্ছে এই দিকে, এটা হচ্ছে এই দিকে। এখন এটা হচ্ছে আমাদের 4 একক, এটা ছিল হচ্ছে আমাদের 3 একক। তাহলে যদি সে সাধারণ বীজগণিত মানতো, তাহলে আমাদের 4 আর 3 মিলে কী হইতো? 7 হইতো। কিন্তু বাস্তবে আমাদের 4 আর 3 মিলে কী হয়েছিল? 5 হয়েছিল। তাহলে আমি এখান থেকে যে জিনিসটা বুঝলাম, 4 আর 3 মিলে 7 হতে পারতো যদি এটা বীজগণিত হইতো, কিন্তু সেটা বীজগণিত না। 4 আর 3 মিলে আমাদের 5 হচ্ছে, কারণ ভেক্টরের ক্ষেত্রে ডিরেকশন একটা ফ্যাক্ট।
তাহলে এখানে আমরা যে জিনিসটা বুঝলাম, ভেক্টর সাধারণ বীজগণিত মানে না। ভেক্টর কি মানে বলো তো? নর্মাল বীজগণিত সে ভেক্টর কখনোই মানে না। ভেক্টরের সকল হিসাব নিকাশ আমাকে জ্যামিতিক পদ্ধতিতে করতে হয়। তাহলে আমাকে বলো এ এবং বিকে আমি যোগ করব, এই দুইটা ভেক্টরকে যোগ করে আমি যেটা পাবো তাকে বলা হয় এ এবং বি ভেক্টরের লব্ধি। কি বলা হয়? লব্ধি। তাহলে আমাদের লব্ধিকে আমরা ইংলিশে বলে হচ্ছে রেজাল্টেন্ট। ওই কারণে আমরা লব্ধিকে আর দ্বারা প্রকাশ করি। একইভাবে মনে করো আমার কাছে একটা ভেক্টর আছে এ ভেক্টর, আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর, আরেকটা ভেক্টর আছে সি ভেক্টর। এই তিনটা ভেক্টরকে আমি যোগ করব। এই তিনটা ভেক্টরকে যোগ করলে যেটা পাবো তাকে আমরা লব্ধি বলবো। এর মানে আমরা কি বুঝলাম? দুই বা দুইয়ের থেকে বেশি যে কোনো সংখ্যক ভেক্টরকে যদি তুমি যোগ করো, যোগ করলে যে জিনিসটা পাবা তার নাম হচ্ছে লব্ধি। ঠিক এই কারণে ভাইয়া আমরা এখানে একটা লাইন লিখে দিয়েছি, দুই বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে লব্ধি বলে। সাধারণ যোগফল না কিন্তু। এই যে ভেক্টর যোগফল বলতে আমরা বোঝাচ্ছি জ্যামিতিক পদ্ধতি। কারণ আমরা ভেক্টরের হিসাব নিকাশ করার সময় কোন পদ্ধতি অ্যাপ্লাই করবো ভাইয়া বলো তো? জ্যামিতিক পদ্ধতি অ্যাপ্লাই করব। ওই কারণে বলা হয় দুই বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে স্যার কি বলে? লব্ধি বলে। একটু খাতায় লিখে রাখবা, দুই বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে লব্ধি বলে। আজকের পর থেকে তোমাকে আমি বলবো না এই দুইটা ভেক্টরকে যোগ করো, বলতেও পারি। তো আমি দুইটা ভেক্টরকে যোগ করো না বলে আমি বলতে পারি এই দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় করো, এই তিনটা ভেক্টরের লব্ধি নির্ণয় করো। তাহলে লব্ধি নির্ণয় করতে বললে তুমি কি করো ভাইয়া? যোগ করবা। ঘটনা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এবার আসো ভাইয়া, তাহলে আজকের পর থেকে আমি বারবার বলবো লব্ধি লব্ধি লব্ধি। এর মানে তুমি কি করবা? যোগ যোগ যোগ। তাহলে দুই বা ততোধিক ভেক্টরকে আমি যোগ করলে যেটা পাবো তার নামই হচ্ছে কি ভাইয়া? লব্ধি। এবার আসো, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে আমি যে ভেক্টরের যোগ করব, তাহলে সবাইকে কি যোগ করা যাবে? মানে যে কোনো দুটো ভেক্টরকে কি যোগ করা যাবে? উত্তর হচ্ছে না। কি করা যাবে? কেবলমাত্র সমজাতীয় যারা তাদেরকে যোগ করা যাবে। কেবলমাত্র সমজাতীয় ভেক্টরকে যোগ বিয়োগ করা যায়। যোগও করা যায়, বিয়োগও করা যায়। ওই জন্য আমরা দুটো একসাথে করেছি, কিন্তু আমরা আজকে পড়ব যোগ। তাহলে কেবলমাত্র সমজাতীয় ভেক্টরকে তুমি যোগ বিয়োগ করতে পারবা, কিন্তু ভিন্ন জাতীয় ভেক্টরকে তুমি যোগ বিয়োগ করতে পারবা না। এখন প্রশ্ন চলে আসে ভাইয়া, আপনি যে বলছেন কেবলমাত্র সমজাতীয় ভেক্টরকে আমি যোগ বিয়োগ করতে পারবো, এই সমজাতীয় মিন্স হোয়াট? এই সমজাতীয় বলতে বোঝাচ্ছে, মনে করো আমার কাছে একটা ব্যাগ আছে, এই ব্যাগ, তার নাম হচ্ছে V1, আরেকটা ব্যাগ আছে হচ্ছে V2। এই ব্যাগের সাথে ব্যাগ আমি যোগ করতে পারবো। আবার আমার কাছে একটা ত্বরণ আছে A1, একটা ভেক্টর, আরেকটা ত্বরণ আছে A2, এটা একটা ভেক্টর। ত্বরণের সাথে ত্বরণ আমি যোগ করতে পারবো। কিন্তু এখন যদি তুমি আমাকে বলো ভাইয়া একটা ব্যাগের সাথে আপনি এই B1-এর সাথে A1টা যোগ করেন, এটা কখনো করা যাবে না। এর মানে দুইটা ভেক্টর যদি সমজাতীয় মানে একই ধরনের হয়, ব্যাগের সাথে ব্যাগ, ত্বরণের সাথে ত্বরণ, সরণের সাথে সরণ, বলের সাথে বল, ভরবেগের সাথে ভরবেগ, এরকম যদি হয় তাদেরকে তুমি যোগ বিয়োগ করতে পারবা, এদেরকে আমি যোগ বিয়োগ করতে পারবো। কিন্তু এই জিনিসটার কোনো মিনিং নাই। ওই কারণে আমরা লিখে দিয়েছি কেবলমাত্র সমজাতীয় ভেক্টরকে যোগ বিয়োগ করা যায়, কিন্তু ভিন্ন জাতীয় ভেক্টরকে যোগ বিয়োগ করা যায় না। অতএব তোমার এখানে খাতায় কয়েকটা লাইন লেখা থাকতে হবে। প্রথম লাইন যেটা লেখা থাকতে হবে সেটা হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না, জ্যামিতিক পদ্ধতিতে করতে হয়। 2 নম্বর লাইন লেখা থাকবে হচ্ছে দুই বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে লব্ধি বলে। 3 নম্বর লাইন থাকবে হচ্ছে কেবলমাত্র সমজাতীয় ভেক্টরকে যোগ বিয়োগ করা যায়, ভিন্ন জাতীয় ভেক্টরকে যোগ বিয়োগ করা যায় না। তাহলে আমরা আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ভেক্টরের যোগ। এখন এই যে আমরা ভেক্টরের যোগ করব, এই ভেক্টরের যোগ করার জন্য ভাইয়া অনেকগুলো সূত্র আছে। আবারও বলছি, ভেক্টরের যোগ করার জন্য অনেকগুলো সূত্র আছে। এই ভেক্টর যোগের যে অনেকগুলো সূত্র আছে, এই প্রত্যেকটা সূত্র নিয়ে আমরা আজকে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। সো প্রথমে যদি আমরা একটু বলে রাখি, ভেক্টরের যোগ করার জন্য টোটাল তোমাদের কয়টা সূত্র আছে? 5টা। আবার বলছি, ভেক্টরের যোগ করার জন্য সূত্র কয়টা ভাইয়া? 5টা। এটাও পরীক্ষা আসে। দুই বা ততোধিক ভেক্টরকে যদি আমি যোগ করতে চাই, ভেক্টর যোজনের সূত্র কয়টি? 5টি। সবাই খাতায় লিখে রাখো, ভেক্টর যোজনের সূত্র 5টি। ভেক্টর যোজনের সূত্র 5টি। কি কি? এই 5টা সূত্র। 1 নম্বর লিখো সাধারণ সূত্র, 2 নম্বর লিখো ত্রিভুজ সূত্র, 3 নম্বর সূত্র লেখো বহুভুজ সূত্র, 4 নম্বর সূত্র লেখো সামান্তরিক সূত্র, 5 নম্বর সূত্র লেখো উপাংশ সূত্র। তাহলে এই যে দেখলাম সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র, এই 5টা সূত্র হচ্ছে ভেক্টর যোগের সূত্র। এখন এর মধ্যে দেখো আমি পড়াবো ভাই আমার স্টাইলে। তো আমার স্টাইলে পড়ানোর সময় আমি তোমাকে সাধারণ সূত্র পড়াবো, এরপর ত্রিভুজ সূত্র পড়াবো, বহুভুজ সূত্র পড়াবো, সামান্তরিক সূত্র পড়াবো, এরপরে অনেক দিন পরে উপাংশ সূত্র পড়াবো। কারণ এই তিনটার মধ্যে কোনো ম্যাথ ট্যাথ নাই, এই তিনটা হচ্ছে সিম্পল। আর এটার মধ্যে প্রচুর ম্যাথ আছে।
আমরা এই রিলেটেড যত ম্যাথ ট্যাথ আছে সব ম্যাথ করব। আবার এটা দিয়ে খালি ভেক্টরের যোগ না, বিয়োগও করা যায়, আমরা বিয়োগও করব। বিয়োগের থেকে আসবে হচ্ছে আপেক্ষিক বেগ নামে একটা কনসেপ্ট আসবে, সেটাও আমরা করাবো। মানে মোটামুটি এখানে আমরা হিউজ পরিমাণ ম্যাথ করব। করার পর এটা শেষ করার পর দেন আমরা উপাংশ সূত্রের মধ্যে যাব। অতএব টেনশনে কোনো কিছু নেই, আমরা ধাপে ধাপে যাব। এখানে আমরা প্রচুর পরিমাণ সময় নষ্ট করব এবং এই সময় নষ্ট করাটা অবশ্যই কার্যকরী। এবার বাবা আসো, আমাদের কাজ হচ্ছে এই যে ভাইয়া এখানে 5টা সূত্র আপনি আমাদেরকে বললেন, সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র, এগুলোর মিনিং কী আমরা মিনিংগুলো বলবো তোমাকে। আর তুমি প্রত্যেকটা সূত্রের বিবৃতি, অনেক সময় আসে পরীক্ষায় সাধারণ সূত্রটি বিবৃত করো বা সাধারণ সূত্রটি লিখো, ওই সাধারণ সূত্রের মিনিংটা আমরা এখন তোমাকে বুঝিয়ে দিব, তুমি মানে মানে লিখতে পারবা। এরপরে তোমরা যে কোনো বই, বাজারের যে কোনো বই থেকে অথবা আমাদের কনসেপ্ট বুক থেকে তোমরা ওই খাতার ভিতর সূত্রগুলো একটু লিখে নিবা দেখে দেখে। হ্যাঁ, আমি তোমাকে একটু ইনফর্মাল ওয়েতে পড়াচ্ছি। তাহলে আসো, আমি তোমাদেরকে এই সাধারণ সূত্রটা এখন বিস্তারিত বলে দিব ভাইয়া। খুব ভালো করে খেয়াল করবা যে আমরা কি বলতে চাচ্ছি, সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। একেবারে ভেঙে ভেঙে আসি। প্রথমত আসো, আমি কিছু কথা বলবো, কথা বলার পর অটোমেটিক তুমি এই 3টা সূত্র জেনে যাবা। সো আসো, আগে আমাকে কথাগুলো বলতে দাও। প্রথমত আসো, আমি তোমাদেরকে তো এটা গত ক্লাসে ক্লিয়ার করেছিলাম। মনে করো কোনো একজন লোক এখানে একটা বিন্দু আছে, এ বিন্দু থেকে ওই বেচারা বি বিন্দুতে গেল। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার পর সে আবার বি বিন্দু থেকে সি বিন্দুতে গেল। আমি এক্সাম্পলটা দিয়েছিলাম সরণ দিয়ে, কারণ সরণ আমাদের সবচেয়ে বেশি জানা ভেক্টরের মধ্যে একটা। তাহলে এ থেকে বিতে গেল, এটা একটা ভেক্টর, আবার বি থেকে সিতে গেল, এটা হচ্ছে একটা ভেক্টর। এবং আমি দেখলাম এই দুইটা ভেক্টরের যে যোগফল বা লব্ধি, এই লব্ধিটা হচ্ছে আসলে এ থেকে সি। এবং এ থেকে সি এর যদি আমি তোমাকে ডিরেকশনটা বলি, তাহলে অবশ্যই তুমি আমাকে বললো ভাইয়া ডিরেকশন হচ্ছে এটা। তাহলে আমি এখান থেকে কী বুঝলাম, এই যে এবি ভেক্টর একটা সরণ ভেক্টর, আর বিসি ভেক্টর আর একটা সরণ ভেক্টর, এই দুইটা সরণ ভেক্টরের যোগফলটা হচ্ছে এসি ভেক্টর, এটা আরেকটা সরণ ভেক্টর। তাহলে আমি এখান থেকে বলতে পারি এবি ভেক্টর এবং বিসি ভেক্টরকে যোগ করলে এসি ভেক্টর পাওয়া যায়। তাহলে এবি যে একটা নামক একটা ভেক্টর প্লাস ভিসি নামক যে একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরকে যোগ করলে আমরা এসি নামক একটা ভেক্টর পেয়ে যাচ্ছি। গত ক্লাস আমরা বলেছিলাম। এখন আমরা এটাকে অন্যভাবেও বলেছিলাম যে এই যে এবি ভেক্টর, ভিসি ভেক্টর আর লব্ধি ভেক্টর, এই দুইটার লব্ধি কিন্তু এটা। আজকের পর থেকে আমি লব্ধি বলবো, কারণ এই দুইটাকে যোগ করলে এটা পাওয়া যায়। এখন এর মধ্যে আমরা বলেছিলাম ত্রিভুজের মধ্যে যারা একই সিরিয়ালে আছে তাদেরকে যদি আমি যোগ করি, একই সিরিয়ালে কে কে আছে এবি এবং বিসি, এদেরকে আমি যোগ করলাম, যোগ করলে যেটা পাইলাম তার নাম হচ্ছে ভাইয়া এসি ভেক্টর। তাহলে একই সিরিয়ালে যারা আছে তাদেরকে যোগ করবা, আর উল্টা দিকে যেটা সেটা হচ্ছে ইকুয়াল থাকবে। তাহলে একই সিরিয়ালে দুজন আছে, দুজনের যোগফল সমান হচ্ছে উল্টা দিকে যেটা আছে সেটা। এটা হচ্ছে এখান থেকে ইকুয়েশন লেখার টেকনিক। এখন ভাইয়া আসো, আমরা এখন তোমাদেরকে একটু বিস্তারিত কথা বলি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। তবে তার আগে আমি তোমাকে একটা জিনিস একটু দেখিয়ে দিই। বলো তো, এখানে তুমি এবি ভেক্টর আর বিসি ভেক্টর এই দুটাকে তো যোগ করতে চাচ্ছ, তাই না? আচ্ছা, যোগ করার সময় একটা জিনিস খেয়াল করছো, কে কোথায় আছে? আমি এবি এর সাথে যখন বিসিকে যোগ করতে চাচ্ছি, এই এবি এর যে মাথা, ওই মাথাতে বিসি এর পাটা আছে, খেয়াল করছো? মানে একজনের মাথায় আরেকজনের পা এভাবে করে আছে। সো আমি একটু ক্লিয়ার করি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সো আমরা একটা আসি, খেয়াল করো। প্রথমে যদি তোমাকে ভাইয়া বলি, আমরা প্রথমে একটা সূত্র নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে সাধারণ সূত্র। যার নাম সাধারণ সূত্র। এই সাধারণ সূত্র নিয়ে আমরা একটু করে তোমাদের কথাগুলি একেবারে বিস্তারিত ব্যাখ্যা করব। সব মনোযোগ দিয়ে খেয়াল করবা। সাধারণ সূত্র কি বলে? আমার কাছে মনে করো একটা ভেক্টর আছে, এই ভেক্টরটার নাম হচ্ছে ভাইয়া এ নামক ভেক্টর। আমার কাছে আরেকটা ভেক্টর আছে, সেটা হচ্ছে এই ভেক্টরটার নাম হচ্ছে বি নামক ভেক্টর। এখন সাধারণ সূত্র কি করে? সাধারণ সূত্র হচ্ছে এই দুইটা ভেক্টরকে যোগ করতে আমাদেরকে হেল্প করে। তাহলে আমি তোমাকে পরীক্ষা দিয়ে দিলাম, এ নামক একটা ভেক্টর আমার কাছে আছে, বি নামক একটা ভেক্টর আমার কাছে আছে, এই দুইটা ভেক্টরকে ভাইয়া তুমি যোগ করে ফেলো। এখন তুমি যোগ কেমনে করবা? যোগ করার জন্য নিয়ম কি? যোগ করার জন্য নিয়ম হচ্ছে, তোমাকে আগে দেখতে হবে এই দুইটার মধ্যে কোনটা প্রথম কোনটা দ্বিতীয়। মানে প্রথম দ্বিতীয় বলতে কার সাথে কাকে যোগ করতে চাই? আমি এ এর সাথে বিকে যোগ করতে চাই, এর মানে এ প্রথম বি দ্বিতীয়। তাহলে তোমাকে কি করতে হবে খেয়াল করো, তোমাকে প্রথমে প্রথম ভেক্টরটাকে নিতে হবে। এখন ভেক্টরের একটা সুন্দর প্রপার্টি আছে। কি প্রপার্টি? এই যে দেখো ভাইয়া, এটা হচ্ছে আমার এ নামক ভেক্টর, তাই না?
এ ভেক্টরের দিক এই দিকে মান হচ্ছে এতটুকু। এখন এ ভেক্টরের মান এবং দিকটাকে ঠিক রেখে আমি তাকে যেখানে ইচ্ছে সেখানে নিতে পারবো। এটাকে যদি আমি এখানে লিখি কোনো অসুবিধা নাই, এখানে লিখলে অসুবিধা নাই, এখানে লিখলে অসুবিধা নাই। মানে মান এবং দিক ঠিক রেখে তাকে যাকে যেখানে ইচ্ছে সেখানে তুমি শিফট করতে পারবা। কারণ ভেক্টরের কি আছে ভাইয়া, মান আছে, দিক আছে। তো তুমি তো মান আর দিকের মধ্যে হাত দাও নেই, যার কারণে কোনো অসুবিধা হবে না। তাহলে আমি তাকে যোগ করতে চাই ভাইয়া, এ এবং বিকে যোগ করতে চাই। দ্যাট মিন্স আমার যে টার্গেট সেটা হচ্ছে এ প্লাস বিটা নির্ণয় করা। দিস ইজ মাই টার্গেট। তাহলে আমি এ আর বি এর যোগফলটা বের করব। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে প্রথম ভেক্টরটাকে স্থাপন করবা। সো আসো ভাইয়া, এটার মান ঠিক রেখে, এটার মান এবং দিক ঠিক রেখে আমি এটাকে এখানে স্থাপন করলাম এবং আমি ধরে নিচ্ছি এটা হুবহু সেম ধরে নিচ্ছি। যদি এক্স্যাক্টলি সেম হয় নাই তাহলে এটা হচ্ছে এ ভেক্টর। অ্যান্ড তোমাকে যে কাজটা করতে হবে, এই যে প্রথম ভেক্টরটা তুমি আনলা, এই প্রথম ভেক্টরের সাথে দ্বিতীয় ভেক্টরকে যদি তুমি যোগ করতে চাও, এই প্রথম ভেক্টরের যে মাথা আছে এই মাথার মধ্যে দ্বিতীয় ভেক্টরের পাটাকে এনে রাখতে হবে। আবারও বলছি, প্রথম ভেক্টরের যে মাথা, এই মাথায় দ্বিতীয় ভেক্টরের পা রাখতে হবে। এর মানে দ্বিতীয় ভেক্টরের পা প্রথম ভেক্টরের মাথায় থাকবে। তাহলে আমি এটাকে এখান থেকে শিফট করে এনে এখানে বসিয়ে দিব। এই দেখো, আমি এখান থেকে এটাকে শিফট করে এনে এখানে বসিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে আবারও বলছি, সাধারণ সূত্র আমাদেরকে বলে তুমি যদি দুইটা ভেক্টরকে যোগ করতে চাও তাহলে প্রথম ভেক্টরের মাথাতে দ্বিতীয় ভেক্টরের পা রাখো। তাহলে বর্তমানে প্রথম ভেক্টরের মাথাতে দ্বিতীয় ভেক্টরের কি আছে ভাইয়া? পা আছে। এবার আমাকে যে কাজটা করতে হবে, যদি প্রথম ভেক্টরের মাথায় দ্বিতীয় ভেক্টরের পাটা তুমি রেখে দাও তাইলে তোমার প্রাথমিক কাজ শেষ। এবার তুমি যোগ করার জন্য প্রথম ভেক্টরের মাথায় দ্বিতীয় ভেক্টরের পা রাখলা। এবার প্রশ্ন হচ্ছে ভাই যোগফল কোনটা? যোগফল হচ্ছে, তুমি দেখেই বুঝতেছো, যদি একজন লোক এখান থেকে এখানে যায় এরপর এখান থেকে এখানে যায় তাহলে এটাই হচ্ছে আমাদের কি? তার লব্ধি বা যোগফল। সত্যি কথা হচ্ছে এটাই হচ্ছে আমার লব্ধি বা যোগফল। তাহলে আমরা বলতে পারি লব্ধি বা যোগফল কোনটা? প্রথম ভেক্টরের পা থেকে দ্বিতীয় ভেক্টরের মাথা পর্যন্ত এই যে সরল রেখা, এটা হচ্ছে তাদের যোগফল বা লব্ধি আর বলতে পারি আমরা। তাহলে আমরা সাধারণ সূত্র আমাদেরকে কি বলে? সাধারণ সূত্র আমাদেরকে বলে দুইটা ভেক্টরকে যদি তুমি যোগ করতে চাও, ওই দুইটা ভেক্টরের মধ্যে প্রথমটার শীর্ষবিন্দু বা মাথাতে দ্বিতীয়টার পাদবিন্দু বা পা রাখতে হবে। যদি রাখো, এরপর প্রথমটার পাদবিন্দু থেকে মানে পা থেকে দ্বিতীয়টার মাথা পর্যন্ত মানে শীর্ষবিন্দু পর্যন্ত যদি আমরা এটা সরলরেখা কল্পনা করি, ওই সরলরেখার মান হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধির দিক, এবং এটার নাম হচ্ছে সাধারণ সূত্র। তুমি বইয়ের মতো হুবহু লিখতে হবে এমন কোনো কথা নাই। মনে রাখবা, ক্লাস 9-10 হয়তো তুমি হুবহু বইয়ের মতো লিখতা, কিন্তু ইন্টারমিডিয়েটে আসলে বাজারে অনেকগুলো রাইটার আছে। মনে করো বাজারে রাইটার হচ্ছে আমাদের 13টা রাইটার আছে মনে করো, আর অনেকগুলো বেশি আছে, 13টা রাইটার আছে মনে করো। এখন 13টা রাইটারে যদি তুমি সাধারণ সূত্র দেখো, তুমি দেখবে এক এক রাইটারের লেখাটা এক এক রকম, এবং প্রত্যেকটা রাইটারের লেখা ভিন্ন, কিন্তু মাগার মেইন কথা কিন্তু একই। মানে তুমি পড়ে দেখবা যে আসল কথা সেম। আসল কথা হচ্ছে আমি যেটা বলছি সেটা। সো আমার মতে ইন্টারমিডিয়েটে আসলে এত বেশি পড়া তোমাকে একবারে লাইন বাই লাইন মুখস্থ করার সময়টাও নেই। তাহলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যা পারবা করবা, তবে বেসিকটা মাথায় রাখো। তাহলে তুমি এখানে কি করছো সেটা মাথায় রাখবা, এরপর সেটাকে পরীক্ষায় গুছানোভাবে লিখবা। তাহলে বই পড়তে হবে কেন? বই পড়তে হবে কারণ হচ্ছে তুমি কিভাবে গুছাই লিখবা, এটা তো তুমি তো খালি পারলে হবে না, গুছানো লিখা জানতে হবে। তো তোমাকে যখন আমি একটা জিনিস বুঝাইলাম তুমি পারো, এখন বই পড়লে তুমি এখন গুছিয়ে লিখতেও পারো। এবার ওই আইডিয়া থেকে তুমি পরীক্ষায় নিজের মতো করে গুছিয়ে লিখবা। মনে রাখবা, বাজারে 13টা রাইটার থাকলে পরীক্ষার হলে তুমিও একজন রাইটার এবং তুমি 14 নম্বর রাইটার, তুমি তোমার মতো লিখবা, কোনো অসুবিধা নেই। ক্লাস 9-এর অনেক সময় বইয়ের সাথে না মিললে, গাইডের সাথে না মিললে কেটে দেয়। ইন্টারমিডিয়েটে এই ধরনের কোনো সিস্টেম নেই, টিচাররা এখানে যথেষ্ট ম্যাচিওর। সো আসো, তাহলে আমাকে যদি পরীক্ষা বলা হয় সাধারণ সূত্রটি লিখো, আমি কি করব? আমি বলবো হচ্ছে দুইটি সমজাতীয় ভেক্টরকে যোগ করতে হলে, কারণ সমজাতীয় ছাড়া তো যোগ করতে পারবে না, দুইটি সমজাতীয় ভেক্টরকে যোগ করতে হলে প্রথমটির শীর্ষবিন্দুতে দ্বিতীয়টির পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত কল্পিত যে সরলরেখা, ওই সরলরেখার মান ভেক্টরদ্বয়ের লব্ধির মান এবং সরলরেখাটির দিক ভেক্টরদ্বয়ের লব্ধির দিক নির্দেশ করে, এবং এটার নাম হচ্ছে সাধারণ সূত্র। এই কথাটাই হচ্ছে সাধারণ সূত্র, নাথিং এলস। এবার আসো ভাইয়া,
তাহলে আমরা এবার কি অসাধারণ সূত্র পড়ব? এবার আমরা পড়ব হচ্ছে ত্রিভুজ সূত্র। তাহলে সাধারণ সূত্র আমরা বুঝে গেলাম, এবার পড়ব হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রটা তোমরা আসলে জানো, কি জানো? নাম যেহেতু ত্রিভুজ, এর মানে আমাকে একটা কী আঁকতে হবে ভাইয়া? ত্রিভুজ আঁকতে হবে। তো আসো আমি একটা ত্রিভুজ এঁকে ফেলি। আমি একটা ত্রিভুজ আঁকলাম। এবার আমি তোমাকে বললাম যে এই ত্রিভুজের মধ্যে তিনটা বাহু বরাবর তিনটা ভেক্টর মনে করো ক্রিয়ারত। লাইক আমি একটু দেখাই, মনে করো এই ত্রিভুজের এই বাহু বরাবর এই দিকে এ নামক একটা ভেক্টর কাজ করে, আর এই দিকে ভাইয়া বি নামক একটা ভেক্টর কাজ করে, আর এই দিকে আর নামক একটা ভেক্টর কাজ করে। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, ত্রিভুজের তিনটা বাহুতে যদি তিনটা ভেক্টর ক্রিয়ারত থাকে, তাহলে তাদের মধ্যে তোমাকে দেখতে হবে কারা কারা একই সিরিয়ালে আছে। তাহলে আমি এখান থেকে যদি দেখি কারা কারা একই সিরিয়ালে আছে, আমার এখান থেকে হচ্ছে এ এবং বি, এই দুজন একটা সিরিয়ালে আছে। এদের মধ্যে যারা একই সিরিয়ালে আছে তাদেরকে যদি তুমি যোগ করো, তাহলে যেটা ভিন্ন সিরিয়ালে আছে তার সমান হয়ে যাবে। এর মানে আমি এখান থেকে নিশ্চয়ই বলতে পারি আমার একই সিরিয়ালে আছে কে কে? এ ভেক্টর এবং বি ভেক্টর। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুটাকে যোগ করলে কি পাওয়া যাবে? এই দুটাকে যোগ করলে আর ভেক্টর পাওয়া যাবে। এটা আমরা এর আগেও বলেছি, অ্যাপ্লাইও করেছি, এবং এটা হচ্ছে তোমাকে আসলে সত্যিকার অর্থে এই ত্রিভুজ সূত্র বলে। মানে একটা ত্রিভুজের মধ্যে তিন বাহু বরাবর যদি তিনজন থাকে, তাহলে ওদের যোগফলটাকে আমরা এই যে ওদের যোগফলটাকে হচ্ছে যারা একই ক্রমে তাদের যোগফল যেটা বিপরীত ক্রমে উল্টা তার সমান। তাহলে আমরা এবার বলতে পারি পরীক্ষায় যদি বলা হয় ত্রিভুজ সূত্রটা লেখো, মনে রাখবা ত্রিভুজের পাশাপাশি দুইটা বাহুকে বলা হয় সন্নিহিত বাহু। তাহলে এবার আমাকে বলা হলো পরীক্ষায় ত্রিভুজ সূত্রটি লেখো। তাহলে আমি কি লিখব? কোনো ত্রিভুজের যে কোনো দুইটি সন্নিহিত বাহু বরাবর দুইটি ভেক্টর একই ক্রমে ক্রিয়ারত থাকলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। এর মানে এরা যদি একই ক্রমে থাকে, 3 নাম্বার বাহুটা বিপরীত ক্রমে মানে হচ্ছে উল্টা ক্রমে, এই দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে আবারও বলছি, এই দুইটা যদি একই ক্রমে থাকলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার। এবার একটা গুরুত্বপূর্ণ কথা থেকে যায়। কি কথা থেকে যায় ভাইয়া? তোমাদের মনে একটা প্রশ্ন থেকে যায় যে আমি যদি ভাইয়া এই কাজটা করি, কি কাজ? আমরা একটা কাজ করলাম যে ভাইয়া একটা ত্রিভুজ আঁকলাম, যেই ত্রিভুজের মধ্যে আপনি তো আমাকে বলেছেন ভাইয়া দুইটা একই ক্রমে থাকবে, কিন্তু আমাকে টিচার ইচ্ছে করে দিল এই দিকে এ ভেক্টর, এই দিকে বি ভেক্টর, এই দিকে সি ভেক্টর। এখন ভাইয়া আমি কোন দিকে যাব? আমি যদি এখন বলি কারা একই সিরিয়ালে আছে, তাহলে তো ভাইয়া এখানে তিনজনই একই সিরিয়ালে আছে। তাহলে এবার ভাইয়া আমি কি করব? ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তোমাকে আমি বলেছি ত্রিভুজের মধ্যে যারা একই ক্রমে আছে, একই ক্রমে দুজন থাকবে তো আমি বলি নেই, আমি বলেছি যারা একই ক্রমে থাকবে তাদেরকে যোগ করবা। তাহলে বলো তো, নর্মালি ত্রিভুজ সূত্রের মধ্যে একই ক্রমে দুজন থাকে, কিন্তু বাইচান্স যদি এটা হচ্ছে ত্রিভুজ সূত্রের বর্ধিত রূপ, একটা ত্রিভুজের মধ্যে তিনটো একই সিরিয়ালে থাকতে পারে, তাহলে যারা একই ক্রমে আছে তাদেরকে যোগ করো। একই ক্রমে কে কে আছে ভাইয়া? একই ক্রমে আছে হচ্ছে আমাদের এ ভেক্টর, একই ক্রমে আছে হচ্ছে বি ভেক্টর, একই ক্রমে আছে হচ্ছে সি ভেক্টর, তিনটাকে যোগ করলাম। আচ্ছা, একই ক্রমে যারা আছে তাদের যোগফল হচ্ছে যেটা বিপরীত ক্রমে আছে তার সমান। বিপরীত ক্রমে কি কেউ আছে? নাই, নাই মানে হচ্ছে জিরো। কারণ আমরা জানি জিরো নিজেও একটা ভেক্টর, শূন্য ভেক্টর। অনেক সময় অনেকে বলে জিরো যেহেতু ভেক্টর তার মধ্যে ভেক্টর চিহ্ন দাও, এটা নিয়ে বাকবিতণ্ডা আছে। জিরোতে ভেক্টর চিহ্ন দেওয়া না দেওয়া সেম কথা। কেন সেম কথা? কারণ আমরা জানি শূন্য ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার সুনির্দিষ্ট কোনো দিক নাই। অতএব তুমি জিরোতে ভেক্টর চিহ্ন দিলা কি দিলা না, এটাতে কারো কিছু যায় আসে না। এখন তাহলে আমরা বলতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস হচ্ছে 0। এর মানে একটা ত্রিভুজের মধ্যে তিনটা যদি একই সিরিয়ালে থাকে, তাহলে তিনটার যোগফল কত হবে? 0 হবে। তিনটার যোগফল কত হবে? 0 হবে। এই জিনিসটা পরীক্ষা এমসিকিউতে বারবার এসেছে। বলেছে কোনো ত্রিভুজের তিনটি বাহু বরাবর তিনটি ভেক্টর একই ক্রমে ক্রিয়াশীল থাকলে ওই তিনটি ভেক্টরের লব্ধি কত হবে? তাহলে তিনটি ভেক্টরের লব্ধি মানে কি? যোগফল। ওই যোগফলটা হচ্ছে আমাদের 0 হবে। অনেক সময় তোমাকে প্রমাণ করতে বলে যে একটি ত্রিভুজের তিনটি বাহু বরাবর তিনটি ভেক্টর একই ক্রমে ক্রিয়াশীল থাকলে ওই তিনটি ভেক্টরের যোগফল 0 হবে, এটা তোমাকে প্রমাণ করতে বলে। এখন তাহলে ভাইয়া পরীক্ষায় প্রমাণ করতে বললে আমি প্রমাণটা কিভাবে করব? এই প্রমাণটা অনুধাবনমূলক বা খ নাম্বারে আসতে পারে। সো আসলে আমি এখন তোমাকে একটা প্রমাণ দেখাই দিই যে কীভাবে আমি ফর্মাল ওয়েতে প্রমাণ করব। তাহলে প্রমাণ করার জন্য তোমাকে মনে রাখতে হবে একটা গুরুত্বপূর্ণ কথা,
এখানে কিন্তু এটা আমার ত্রিভুজ সূত্র, এটা কিন্তু ত্রিভুজ সূত্র না, এটা হচ্ছে ত্রিভুজ সূত্রের একটা অ্যাপ্লিকেশন। এর মানে তুমি সূত্র হিসেবে এটাকে ব্যবহার করতে কখনো পারবা না, এটাকে তুমি সূত্র হিসেবে ব্যবহার করতে পারবা, কারণ এটা হচ্ছে আমাদের একটা সূত্র। এখন আসো ভাইয়া, আমি যদি এটাকে সূত্র হিসেবে ব্যবহার করতে চাই তাহলে এটাকেই ব্যবহার করতে হবে। তাহলে আমি এটাকে ব্যবহার করতে হলে কী করতে হবে, একটা ত্রিভুজের মধ্যে দুইটা এক সিরিয়ালে থাকতে হবে আর একটা ভিন্ন সিরিয়ালে থাকতে হবে, দ্যাটস ইট। এবার আসো তাহলে আমি একটা কাজ করি, নাম দিই, এটার নাম দিলাম হচ্ছে এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম হচ্ছে সি। এবার আমি একটা কাজ করলাম, কি কাজ করলাম, আমি চিন্তা করলাম এ থেকে বি এভাবে থাকবে, বি থেকে সি এভাবে থাকবে, এরা তো এক সিরিয়ালে আমি দিয়েছি, আর এসিটাকে আমি উল্টা দিই, এই যে এভাবে দিলাম। তাহলে এভাবে দিলে কি হলো, এই যে আমাদের দুইটা এক সিরিয়ালে আর একটা ভিন্ন সিরিয়ালে। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি ভেক্টরগুলোর নাম কি কি, তুমি আমাকে আনসার দিতে পারবে। এটা হচ্ছে এ থেকে বি, এর মানে এটার নাম হচ্ছে এ বি। এটা হচ্ছে বি থেকে সি, এর মানে হচ্ছে এটার নাম ভি সি। এটা হচ্ছে এ থেকে সি, অতএব এর নাম হচ্ছে এ সি। যদি সি থেকে এ হইতো তার নাম সি এ হয়ে যেত। এখন ভাইয়া তোমরা আমাকে এখান থেকে বলো তাহলে ত্রিভুজ সূত্র আমাদেরকে কি বলে। তুমি লিখতে পারবা ত্রিভুজ সূত্র অনুসারে যারা একই ক্রমে আছে তাদেরকে যোগ করলে যেটা ভিন্ন ক্রমে আছে তার সমান। তাহলে আমি কি বলতে পারি, ত্রিভুজ সূত্র অনুসারে বলা যায় এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকস টু এসি ভেক্টর। এর মানে ত্রিভুজ সূত্র অনুসারে আমি এই কথাটা বলতে পারি। যদি আমি এই কথাটা বলতে পারি ভাইয়া, এবার তোমাকে একটু খেয়াল করতে হবে, তোমাকে কিন্তু আমি প্রমাণ করতে বলেছি কি, তিনোটায় একই সিরিয়ালে থাকলে তার যোগফল শূন্য। এখন বলো তো তিনোটা যদি একই সিরিয়ালে থাকলে তাদের নাম কি কি হবে, এ বি বি সি সি এ। এর মানে তুমি যেটা টার্গেট করছো বা তুমি যেটা চাচ্ছ সেখানে এসি না, কি দরকার, সি এ দরকার। তাহলে ভাইয়া যদি সি এ দরকার হয় তাহলে আমি সি এটা বের করি। তো সি এটা যদি তুমি বের করতে চাও ভাইয়া তোমরা আমাকে বলো তো, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর তুমি লিখলা, এই যে এসি ভেক্টরটাকে তুমি রাখবা না, তুমি কি করতেছো, এসিকে সি এ বানিয়ে দিচ্ছ। এখন ভাইয়া এসিকে তোমার বাপদাদার সম্পত্তি, চাইলাম আর ঘুরেই দিলাম নাচলো, এরকম তো হবে না। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আমি এসিকে সি এ বানাইলাম, মানে কি তার দিকটা উল্টে গেছে, এসি যদি এদিকে হয় সি এ হবে এদিকে, এর মানে আমি দিকটাকে উল্টাই দিছি। আর তোমরা নিশ্চয়ই জানো দিক উল্টাই দিলে তখন আমাদের যে ভেক্টরটা হয় তার নাম হচ্ছে বিপরীত ভেক্টর। এর মানে এই ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরের কি বিপরীত ভেক্টর না, আর বিপরীত ভেক্টর হওয়ার কারণে সামনে একটা মাইনাস চিহ্ন আসলো। এর মানে আজকের পর থেকে তুমি যে কোনো কাজ করতে পারবা, কীরকম, এ বি এর জায়গায় তুমি চাইলে মাইনাস বি এ লিখতে পারবা, এ সি এর জায়গায় তুমি চাইলে মাইনাস সি এ লিখতে পারবা, এটা তুমি লিখতেই পারবা বিপরীত ভেক্টরের কনসেপ্ট থেকে। তাহলে এবার বলো তো এটাকে যদি আমি বামে আনি তাহলে কী হচ্ছে ভাইয়া, এটাকে বামে আনলে আমরা পাচ্ছি এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর ইকস টু হচ্ছে ভাইয়া 0। এর মানে আমরা যেটা প্রমাণ করতে চাইছিলাম, একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর তিনটে ভেক্টর একই ক্রমে ক্রিয়াশীল থাকলে তাদের লব্ধি শূন্য হবে, সেই জিনিসটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে। আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে ভাইয়া, অলরেডি তো আমি এই যে তিনটা প্রমাণ করে ফেললাম, এবার আমাকে আরেকটু সামনের দিকে যেতে হবে। তো আরেকটু সামনের দিকে যদি আমরা যাই, এবার আমরা পড়বো কোন সূত্র বলো তো, অলরেডি সাধারণ সূত্র শেষ, অলরেডি আমাদের এই যে ত্রিভুজ সূত্র শেষ, এবার আমরা পড়বো হচ্ছে বহুভুজ সূত্র। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বহুভুজ সূত্র যদি আমি পড়তে চাই, এই বহুভুজ সূত্রের কনসেপ্টটা আমরা কীভাবে আলোচনা করব, সবাই একটু খেয়াল করো। নাম দেখে বোঝা যাচ্ছে বহুভুজ মানে হচ্ছে অনেকগুলা ভুজ, মানে হচ্ছে অনেকগুলা বাহু। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করো তো, সাধারণ সূত্র দিয়ে তুমি কয়জনকে যোগ করেছো, দুজনকে, ত্রিভুজ সূত্র দিয়ে তাও দুজনকে, একই ক্রমে থাকলে হয়তো তিনজন হচ্ছে, তো সেক্ষেত্রেও তিনজন মিলে 0 হয়ে যাচ্ছে। আর বহুভুজ সূত্র দিয়ে তুমি যোগ করবো হচ্ছে অনেকজনকে। এর মানে আমরা বহুভুজ সূত্র কখন ব্যবহার করবো বলো তো, যখন আমার অনেকজন থাকবে, আবারও বলছি যখন অনেকজন থাকবে, অনেকগুলো ভেক্টরকে আমার যোগ করতে হচ্ছে 2-এর বেশি, তখন আমার যেই সূত্রটা কাজে লাগবে তার নাম হচ্ছে বহুভুজ সূত্র। এখন আমি আগে তোমাকে একটা কথা বলি, মনে করো আমার কাছে 5টা ভেক্টর আছে, কয়টা ভেক্টর ভাইয়া, 5টা। এই 5টা ভেক্টরকে আমি যোগ করতে চাই বহুভুজ সূত্র দিয়ে। এখন তুমি নিশ্চয়ই সাধারণ সূত্র পড়ছো না, সাধারণ সূত্রে তুমি কি করেছিলা, সাধারণ সূত্রে তুমি যে কাজটা করেছিলা, যাদেরকে যোগ করতে চাও প্রথমটার মাথায়, এই প্রথমটার মাথায় আমরা দ্বিতীয়টার কি লাগাই দিতাম, দ্বিতীয়টার পা লাগাই দিতাম, প্রথমটার মাথায় দ্বিতীয়টার পা। এবার বহুভুজ সূত্র কী বলে, প্রথমটার মাথায় দ্বিতীয়টার পা, দ্বিতীয়টার মাথায় তৃতীয়টার পা, এভাবে করে আমাদের চলতে থাকবে। আবারও বলছি, প্রথমটার মাথায় দ্বিতীয়টার পা, দ্বিতীয়টার মাথায় তৃতীয়টার পা, তৃতীয়টার মাথায় চতুর্থটার পা, চতুর্থটার মাথায় পঞ্চমটার পা, এভাবে চলতে থাকবে। এভাবে চলতে চলতে মনে করো লাস্ট ভেক্টর হচ্ছে, মনে করো এটা, আমি ধরে নিলাম যে এটা ছিল প্রথম, এটা হচ্ছে লাস্ট,
তাহলে আমরা কি জানি, ওই প্রথমটার মাথা পা থেকে লাস্টেরটার মাথা পর্যন্ত যেটা পাবা ওটাই হচ্ছে সবগুলো ভেক্টরের লব্ধির মান এবং দিক। জিনিসটা আমরা আরেকটু তোমাদেরকে ভালোভাবে ক্লিয়ার করছি চিত্র এঁকে, সবাই একটু খেয়াল করো। এখন ভাইয়া তাহলে আমরা চিত্র এঁকে একটু ক্লিয়ার করি স্যার, একটু দেখেন। আমি তাহলে এবার যেটা নিয়ে আলোচনা করব ওই সূত্রের নাম কি সূত্র ভাইয়া? বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র। এই বহুভুজ সূত্রটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বহুভুজ সূত্র আমাকে কি বলছে ভাইয়া বলো তো? আমাকে বলছে অনেকগুলো ভেক্টরকে তুমি যোগ করতে চাও, তাহলে যাদেরকে তুমি যোগ করতে চাও তাদেরকে সিরিয়ালি বসাবা। সিরিয়ালি কীভাবে? সিরিয়ালি একটার পিছনে একটা, একটার পিছনে একটা, এভাবে। আর সিরিয়ালি বসানোর নিয়ম হচ্ছে একটার মাথায় আর একটার পা রাখতে হবে। তাহলে আমি কি করলাম, আমি একটা কাজ করি, প্রথম ভেক্টরটা বসাই। তাহলে আমার প্রথম ভেক্টরটা আমি বসালাম, এটার নাম দিলাম হচ্ছে এ ভেক্টর। এবার আমি দ্বিতীয় ভেক্টর বসাবো। দ্বিতীয় ভেক্টর এমনভাবে বসাবো তার পা যাতে প্রথম ভেক্টরের মাথায় হয়। তাহলে দ্বিতীয় ভেক্টরটা আমি বসাইলাম, মনে করো এটার নাম হচ্ছে বি ভেক্টর। এবার আমি তৃতীয় ভেক্টর বসাবো, তৃতীয় ভেক্টরটার নাম হচ্ছে সি ভেক্টর। এবার আমি চতুর্থ ভেক্টর বসাইলাম, এটার নাম হচ্ছে ডি ভেক্টর। এবার আমি পঞ্চম ভেক্টরটা বসাইলাম, এটার নাম হচ্ছে আমাদের ই ভেক্টর। তাহলে এরকম তোমার যতগুলো বসানো দরকার তুমি বসাবা। কোন দিকে যাচ্ছে ইট ডাজেন্ট ম্যাটার, মানে তোমার ইচ্ছা মতো বসাবা। তোমাকে 5 জনকে যোগ করতে বলছে, তুমি 5 জনকে বসাবা। এবার এখানে একটা কথা বলে রাখি, যোগের ক্ষেত্রে কে আগে কে পরে সেটা কোনো ফ্যাক্ট না। অতএব তুমি যদি এর পরে সিকে দাও, সি এর পরে বিকে দাও, কোনো অসুবিধা নেই। চিত্রটা দেখতে বিদগুড়ে লাগবে, বাট আনসার সবসময় একই আসবে। অতএব তোমার প্যারা নেই, তুমি যাদেরকে যোগ করবা তাদেরকে একটার পরে একটা কন্টিনিউয়াসলি বসাইতে থাকবা। বসাইতে 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 শেষ পর্যন্ত আমি কী পেলাম, সবাইকে বসাই ফেললাম। সবাইকে যখন বসানো শেষ, তখন তুমি বলো লব্ধি কোনটা হবে? প্রথম ভেক্টরের পা থেকে দ্বিতীয় ভেক্টরের মাথা, এই জিনিসটাই হবে সবগুলো ভেক্টরের লব্ধি আর। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? আমি এখান থেকে বলতে পারি আমার এই আরটা হচ্ছে লব্ধি। ভাইয়া আরটা কার লব্ধি? এই আর লব্ধিটা হচ্ছে কার? এ বি সি ডি ই এর। এর মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর, এই 5টা ভেক্টরকে যদি আমি যোগ করি, এই 5টা ভেক্টরের যে যোগফল, সেই যোগফলটার নাম হচ্ছে আর বা লব্ধি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে তোমাকে যদি পরীক্ষায় বলে বহুভুজ সূত্রটি লেখো, তাহলে তুমি কি লিখবা? অনেকগুলো ভেক্টরকে যোগ করতে হলে সবগুলো ভেক্টরকে এমনভাবে সাজাবো যাতে প্রথমটির শীর্ষবিন্দুতে দ্বিতীয়টির পাদবিন্দু থাকে, দ্বিতীয়টির পাদবিন্দুতে শীর্ষবিন্দুতে তৃতীয়টির পাদবিন্দু থাকে। এভাবে ক্রমানুসারে সবগুলো ভেক্টরকে প্রতিস্থাপন বা সাজানোর পর বা বসানোর পর প্রথমটির পাদবিন্দু থেকে শেষ, কারণ কত নম্বরটা শেষ তুমি জানো না, শেষটির শীর্ষবিন্দু পর্যন্ত একটা সরলরেখা কল্পনা করলে ওই সরলরেখার মান সবগুলো ভেক্টরের লব্ধির মান নির্দেশ করে, দিক সবগুলো ভেক্টরের লব্ধির দিক নির্দেশ করে। এতটুকু হচ্ছে আমাদের বহুভুজ সূত্র। এখন অনেক জায়গায় এটাকে একটু অন্যভাবে বলে, সেটাও হবে। সেটা কি? তুমি একটু খেয়াল করে দেখবা, এখানে এই সবাই কিন্তু একই ক্রমে আছে, খেয়াল করছো? ওই সাধারণ সূত্রের মতো, সাধারণ সূত্রে দুইজন ত্রিভুজ সূত্রের মতো দুইজন একই ক্রমে ছিল, এখানে সবাই একই ক্রমে আছে, শুধুমাত্র একজন ভিন্ন ক্রমে আছে। তাহলে আমরা এবার বলতে পারি নিশ্চয়ই এখানে যে জিনিসটা তৈরি হয়েছিল এটা বহুভুজ। তাহলে আমরা বলতে পারি কোনো বহুভুজের মধ্যে যদি অনেকগুলো ভেক্টর সবাই একই ক্রমে থাকে, তাহলে ওই বহুভুজের শেষ যে বাহুটি সেটা বিপরীত ক্রমে সবগুলো ভেক্টরের লব্ধির মান নির্দেশ করে। এটা হচ্ছে আমাদের বহুভুজ সূত্র। এবার আসো এই বহুভুজ সূত্রের আমরা এক্সটেন্ডেড ভার্সন দেখাই, স্ট্যান্ডার্ড ভার্সন। এখন এক্সটেন্ডেড ভার্সনটা দেখাবো এই কারণে, আমাদের যদি কখনো এখান থেকে যদি এলোমেলো প্রশ্ন করে সেটাও তুমি পারবা। কীরকম? তোমাকে পরীক্ষায় একটা বহুভুজ দিয়ে বলতে পারে সেখান থেকে একটা ইকুয়েশান বানাও। যেমন মনে করো আমি একটা বহুভুজ দিচ্ছি, এটা হচ্ছে আমার বহুভুজ, খেয়াল করো, এটা হচ্ছে আমার কোনো একটা বহুভুজ। এবার আমি বললাম যে এই বহুভুজের মধ্যে বিভিন্ন ধরনের ভেক্টর আমি দিচ্ছি। মনে করো এইদিকে হচ্ছে এ নামক ভেক্টর, এইদিকে হচ্ছে বি নামক ভেক্টর, এইদিকে হচ্ছে সি নামক ভেক্টর, এদিকে হচ্ছে ডি নামক ভেক্টর, এদিকে হচ্ছে ই নামক ভেক্টর, 5টা ভেক্টর দিলাম। এখন আমাদের ব্যাপারটা হয়ে যায় কি, আমরা বললাম যে এই বহুভুজ থেকে তুমি একটা ভেক্টরের ইকুয়েশন বানাও। এখন আমরা অনেকে কনফিউজড হয়ে যাই, কারণ তাদের কথা হচ্ছে ভাইয়া আপনি তো বলেছেন সবাই এক্স সিরিয়ালে থাকতে হবে, ভাইয়া আমাদের এখানে এক্স সিরিয়ালে নাই, এ আছে এমনে, বি আছে এমনে, আমি করবো কেমনে? ভাই টেনশন নেই, তুমি যে কাজটা করবা, এরকম যদি বহুভুজের মধ্যে এক একজন এক এক দিকে থাকে তো টেনশন করার দরকার নেই। তুমি যে কাজটা করবা, তুমি যে কোনো একদিকে ঘুরে শুরু করবা, যে কোনো জায়গা থেকে। মনে করো আমি এখান থেকে এই দিকে ঘুরে শুরু করি, তুমি দেখবা তুমি যে কোনো একদিকে ঘুরে শুরু করার সময় কারা কারা তোমাকে সাপোর্ট করেছে,
তাহলে আমি যখন এইদিকে এভাবে ঘুরতেছি, দেখো এভাবে যাচ্ছি, এ আমাকে সাপোর্ট করেছে, বি আমাকে সাপোর্ট করছে না, আমার উল্টা দিকে এইদিকে যাচ্ছি, সি আমাকে সাপোর্ট করেছে, ডি আমাকে সাপোর্ট করছে না, ই আমাকে সাপোর্ট করেছে। মানে তুমি যে কোনো এক জায়গা থেকে স্টার্ট করে যে কোনো এক দিক থেকে ঘুরে আসবা, ঘুরে আসার সময় দেখবে কে আমাকে সাপোর্ট করেছে। যারা আমাদেরকে সাপোর্ট করেছে তারা নিশ্চয়ই একই ক্রমে, তাহলে একই ক্রমে হলে তাদেরকে কী করতে হয়? যোগ করতে হয়। তাহলে একই ক্রমে কে কে আছে? এ, সি, ই। তাহলে আমরা বলতে পারি এ ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ই ভেক্টর একই ক্রমে আছে। এবার ভাইয়া বলো তো, তাহলে যে এই তিনটা যদি একই ক্রমে থাকে, নিশ্চয়ই বাকিরা ভিন্ন ক্রমে আছে। তাহলে আমাদের বাকি কারা? বাকি হচ্ছে দুইজন। এই দুইজনকে যোগ করে ডানে বসে দেবো, বি ভেক্টর প্লাস ডি ভেক্টর। হ্যাঁ, তুমি বলতে পারো ভাইয়া এতদিন পর্যন্ত আপনি ডানে একটা বসাইছেন। বাবারে, এতদিন পর্যন্ত বিপরীত ক্রমে একজন ছিল, তো বিপরীত ক্রমে একজন ছিল ওই জন্য একজন বসছে। যদি বিপরীত ক্রমে দুইজন থাকে, দুইজনের যোগফল বসবে না? পাঁচজন থাকলে পাঁচজনের যোগফল বসবে না? ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমরা সূত্র বলতে পারি এভাবে, একই ক্রমে ইকলস টু, একই ক্রমে ইকলস টু বিপরীত ক্রমে। তুমি চাইলে এটাকে সূত্র হিসেবে পড়তে পারো যে আমাদের বহুভুজের মধ্যে সবসময় আমরা এটা করতে পারি একই ক্রমে সমান বিপরীত ক্রমে। দেখি এবার তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, দেখি তুমি পারো কি না, যে তুমি এটা টেস্ট করো যে তুমি এটা পারো কি না। আমি এখানে আরেকটা দিলাম, আরেকটা বহুভুজ আমি দিচ্ছি, এটা হচ্ছে আরেকটা বহুভুজ। এবার আমি এই বহুভুজের মধ্যে বিভিন্ন ভেক্টর দিচ্ছি। সো আমি এখানে ভেক্টর দিলাম হচ্ছে, মনে করো এইদিকে এ ভেক্টর, এই দিকে দিলাম হচ্ছে বি ভেক্টর, এইদিকে সি ভেক্টর, এইদিকে ডি ভেক্টর, এইদিকে ই ভেক্টর, এইদিকে হচ্ছে এফ ভেক্টর দিলাম। এবার আমি তোমাকে বললাম যে এই বহুভুজ থেকে একটা ইকুয়েশন তৈরি করো। তাহলে তোমরা ভিডিওটা পজ করে ইকুয়েশন তৈরি করো, দেন আমার সাথে মিলিয়ে নাও। আমি ধরে নিচ্ছি তোমার করা শেষ। এখন তুমি যদি বলো ভাইয়া তাহলে কী করবো, যে কোনো একদিকে ঘুরবো আমার ইচ্ছা মতো। সো আমি মনে করো ভাইয়া এইদিকে ঘুরলাম, এখান থেকে স্টার্ট করলাম, আমাকে কারে সাপোর্টে দিচ্ছে, আমাকে এ সাপোর্ট দিচ্ছে, আমাকে সি সাপোর্ট দিচ্ছে, আমাকে ই সাপোর্ট দিচ্ছে। যারা আমাকে সাপোর্ট দিচ্ছে তাদেরকে আমি যোগ করে ফেলি। তাহলে আমি তাদেরকে যদি যোগ করি, আমি এ কে যোগ করলাম, সি কে যোগ করলাম, ই কে যোগ করলাম, ইকুয়ালস টু, তাহলে সাপোর্ট ইকুয়ালস টু নট সাপোর্ট। তাহলে নট সাপোর্ট কারা? একটা হচ্ছে বি ভেক্টর, একটা হচ্ছে ডি ভেক্টর, একটা হচ্ছে এফ ভেক্টর। তাহলে এটাই হচ্ছে তোমার এই বহুভুজের জন্য ইকুয়েশন। তাহলে আমরা বুঝতে পারলাম এই বহুভুজের জন্য ইকুয়েশন হচ্ছে এটা, মানে কারা সাপোর্ট করেছে কারা সাপোর্ট করেনি, এই দুইটাকে আমরা ইকুয়াল দিলে হয়ে যাবে। অর্থাৎ সামেশন অফ একই ক্রমে ইকুয়ালস টু সামেশন অফ একই ক্রমে ইকুয়ালস টু সামেশন অফ বিপরীত ক্রমে। তাহলে একই ক্রমে যারা থাকবে তাদেরকে যোগ করবা, বিপরীত ক্রমে থাকবে যারা থাকবে তাদেরকে যোগ করবা, খেলা শেষ। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। সো এর মাধ্যমে হচ্ছে আমাদের সাধারণ সূত্র গেল, ত্রিভুজ সূত্র গেল, অ্যান্ড ফাইনালি আমাদের বহুভুজ সূত্রটাও গেল। সো এবার তোমাদেরকে আমরা যে কাজটা করব ভাইয়া, এই তিনটা যেহেতু আমাদের চলে গেছে, এবার আমরা তোমাদেরকে দুইটা প্রশ্ন দিব। যে নর্মালি সবাই যে কাজটা করে, দেখো ইন্টারমিডিয়েটে পড়াশোনা করার সময় তোমাকে প্রত্যেকটা টপিক্সকে মারাত্মক লেভেলের গুরুত্ব দিয়ে পড়তে হবে। এটা খুব ভুল আইডিয়া। মানে আমি দেখি যে অনেক স্টুডেন্ট প্রথম থেকে জিজ্ঞেস করে ভাইয়া কোন টপিক্সটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কোন টপিক্সটা বেশি পড়া লাগবে। বাবারে, কেউ যদি বেছে বেছে পড়ো, তুমিও পরীক্ষায় বেছে বেছে রেজাল্ট পাবা। আর বর্তমানে ইন্টারমিডিয়েট প্রশ্নগুলো যথেষ্ট স্মার্ট হচ্ছে। সো আমার আল্লাহর ওয়াস্তে আমার পক্ষ থেকে এই যে তোমার জন্য পরামর্শ থাকবে যে তুমি প্রথম থেকে একেবারে প্রত্যেকটা টপিক্স খুব ভালো করে পড়বা। কখন কোন টপিক্স থেকে প্রশ্ন আসে বলা যায় না। একবার ভালো করে পড়ার পর এবার রিভিশন দেওয়ার সময় আমার টাইম নেই, তখন আমি দেখবো ইম্পর্টেন্ট কি আনইম্পর্টেন্ট কী। কিন্তু প্রথম থেকে তো করলে হবে না, ওটা আমি তোমাকে বলে দিব। কিন্তু প্রথম থেকে এগুলো করলে হবে না, প্রথম থেকে সবগুলো গুরুত্ব দিতে হবে। যেমন আমি এখন যে টপিকটা পড়ালাম, এই যে এই ত্রিভুজ সূত্র, সাধারণ সূত্র, বহুভুজ সূত্র, এগুলো নিয়ে মোটামুটি যথেষ্ট টাইম ক্ষেপণ করেছি। অনেকে জিনিসটাকে আবার অপছন্দ করে, এত টাইম কেন এটাতে দিলেন, আমার দরকার আছে আমি প্রত্যেকটা জিনিস সহজ হোক কঠিন হোক প্রত্যেকটা আমরা ক্লিয়ার করব। এই টপিক্স থেকে সাধারণত আমরা মোস্ট অফ দ্য টাইম আমাদের স্টুডেন্টরা এই টপিক্স থেকে এই প্রশ্নগুলো ক্লিয়ার করে না। যে আমাদের এই টপিক্স থেকে আমাদের অলরেডি দুইটা প্রশ্ন ঢাকা ভার্সিটিতে আসছিল। তোমরা আমাদের যে আমাদের বইটা আশা করি তোমাদের কাছে আছে অথবা পিডিএফ আছে। এই বইয়ের মধ্য থেকে আমি যদি বলি, আমাদের বইয়ের তুমি যদি 22 নম্বর পেজে যাও, সেখান থেকে গাণিতিক অংশ শুরু। এই গাণিতিক অংশের মধ্যে যত ম্যাথ আমরা এগুলো করাবো টপিক্স বাই টপিক্স। নেক্সট ক্লাস থেকে আমাদের ম্যাথ শুরু। সো এর মধ্যে আমি তোমাকে প্রথমে বলে রাখি, এখানে আমাদের প্রথম টাইপটা হচ্ছে টাইপ 1 ভেক্টরের জ্যামিতিক নিয়ম। এই জ্যামিতিক নিয়মের মধ্যে দুইটা ম্যাথ আছে, ওই দুইটা ম্যাথ আমরা এখন করব। এই দুইটা আসলে ম্যাথ নাই, এই দুইটা ঢাকা ভার্সিটিতে এমসিকিউ আকারে আসছিল এই টপিক্স থেকে, যেটা সবাই স্কিপ করে। অনেকে মনে করে এটা আনইম্পর্টেন্ট, দরকার নেই, কিন্তু এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে। তো আমি যে কাজটা করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো এখন আমি সলভ করব। তো আসো আমরা আগে প্রশ্নগুলো বোর্ডে লিখে ফেলি।
তোমাকে 1 নাম্বার প্রশ্ন যেটা করেছে এটা আমাদের বইয়ের 1 নাম্বার, নিচের কোন চিত্রটি নিচের কোন চিত্রটি নিচের কোন চিত্রটি আর ইকস টু পি মাইনাস কিউ সমীকরণটি সঠিকভাবে উপস্থাপন করে। এটা ছিল হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2011-12 সালের প্রশ্ন, DU 11-12 সালের প্রশ্ন। এখন আমাদের এখানে যে আনসারটা, এই যে অপশানগুলা, আমি অপশানগুলো যদি তোমাকে একটু দিই 1 নাম্বার 2 নাম্বার থেকে, আমি প্রথম অপশান দিচ্ছি হচ্ছে এ নাম্বার অপশান, দেওয়া আছে এটা, এইদিকে একটা ভেক্টর দেওয়া আছে পি ভেক্টর, এদিকে একটা ভেক্টর দেওয়া আছে কিউ ভেক্টর, এদিকে একটা ভেক্টর দেওয়া আছে আর ভেক্টর। অপশান নাম্বার বিতে যদি আমরা যাই, অপশান নাম্বার বিটা হচ্ছে এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, এর মধ্যে এটার নাম হচ্ছে পি ভেক্টর, এটার নাম হচ্ছে আর ভেক্টর, আর এইদিকে একটা আছে হচ্ছে কিউ ভেক্টর। এবার আসো সি নামক ভেক্টর, এই 3 নাম্বার অপশানে দেওয়া আছে এইদিকে পি ভেক্টর আছে, এইদিকে কিউ ভেক্টর আছে, আর এইদিকে আর ভেক্টর আছে। এরপরে আমাদের ডি নাম্বার অপশানটা হচ্ছে লাইক এরকম, এইদিকে আমাদের পি ভেক্টর আছে, এইদিকে আমাদের আর ভেক্টর আছে, এইদিকে আমাদের কিউ ভেক্টর আছে। তাহলে তোমরা, আমি আরেকটা প্রশ্ন লিখতে তোমরা এই প্রশ্নটার সলভ করে ফেলো। আশা করি তোমরা পারবা বলে আমি আশাবাদী। 2 নাম্বার যে প্রশ্নটা সেটা আমরা একটু লিখি। প্রশ্নটা হচ্ছে, প্রশ্নের মধ্যে একটা চিত্র আছে, চিত্রের মধ্যে দেওয়া আছে এইদিকে হচ্ছে পি ভেক্টর, এইদিকে হচ্ছে ভাইয়া কিউ ভেক্টর, আর এইদিকে হচ্ছে ভাইয়া আর ভেক্টর। এবার লেখা আছে চিত্র অনুসারে কোনটি সঠিক, তাহলে চিত্র অনুসারে কোনটা সঠিক আমরা দেখব। এ নাম্বারে দেওয়া আছে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর মাইনাস আর ভেক্টর ইকুয়ালস টু 0। বি নাম্বারে দেওয়া আছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মাইনাস আর ভেক্টর ইকুয়ালস টু 0। সি নাম্বারে দেওয়া আছে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়ালস টু 0। ডি নাম্বারে দেওয়া আছে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর প্লাস, এটা প্লাস, আর এটা হচ্ছে প্লাস আর ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে 0। এবং এই যে প্রশ্নটা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4-5 সালে আসছিল, এটা ডিইউতে আসছিল হচ্ছে 4-5 সালে। তো তোমরা এই 2টা প্রশ্ন সলভ করে আনসারটা আমাকে একটু বলো যে 1-এর আনসার কত হবে, 2-এর আনসার কত হবে। সো আমি একটু ওয়েট করি, আমি ধরে নিচ্ছি তোমরা ভিডিও পজ করে এখন সলভ করে ফেলছো। এবার আসো, আমি এই 2টা প্রশ্নের আনসার যদি তোমাদেরকে বলি, আমাদের প্রথম ম্যাথের যে আনসারটা সেটা হচ্ছে আনসার নাম্বার সি, এর মানে এটাই হচ্ছে আমাদের আনসার। আই হোপ তোমরা এটা বের করেছো। এবং দ্বিতীয়টার আনসার হচ্ছে আমাদের এ, মোস্ট প্রবাবলি হ্যাঁ এ। এখন একটু আসি, আমি এখন তোমাকে এটা সলভ করাবো, তবে আমি সলভ করাবো এই কারণে না যে তুমি পারো নাই, তুমি পারছো, এটা আমি খুব ভালো করে জানি, আই এম ড্যাম শিওর তুমি পারছো। এখন আমি করাবো হচ্ছে তুমি কীভাবে চিন্তা করেছো আর আমি কীভাবে চিন্তা করছি সেটা বোঝানোর জন্য। তুমি যদি আমার স্টাইলে চিন্তা করে থাকো তাহলে নিশ্চয়ই তুমি খুব তাড়াতাড়ি পারছো, আর তুমি তোমার স্টাইলে চিন্তা করলে তোমার লেট হয়েছে। তাহলে আমি একটু দেখি আমার স্টাইলে আমি চিন্তা করি। আমি হলে কী চিন্তা করব, আমাকে বলেছে একটা ইকুয়েশন দেওয়া আছে আর সমান পি মাইনাস কিউ, আমাকে বলেছে এই সমীকরণটার জন্য চিত্র নিচের কোনটা। এখন তোমরা যে কাজটা করো, 4টা থেকে সমীকরণ বের করে করে চেক করো, কোনো দরকার নেই। আমি কি করতেছি দেখো, আমাকে দেওয়া আছে আর ভেক্টর সমান হচ্ছে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তো আমি তো জানি ভাইয়া, আমি তো তোমাকে বিয়োগের কোনো কিছু শিখাই নাই, আমি তোমাকে শিখাইছি হচ্ছে যোগের। তাহলে যেহেতু আমি বিয়োগ জানি না, অতএব বিয়োগ বাদ। তাহলে আমি মাইনাসটাকে কী করলে প্লাস হবে, অপোজিটে নিলে। তাহলে আমি এটা কাজ করি, কিউটাকে অপোজিটে নিলাম, আর প্লাস কিউ সমান হচ্ছে পি। এবার তুমি আমাকে বলো এই লাইন দিয়ে আমরা আসলে কি বুঝতেছি, মানে তারা যে আমাকে এই লাইন দিল, এই লাইনের মিনিং হচ্ছে এটা। এখন এই লাইনের মিনিংটা কি, এই লাইনের মিনিংটা হচ্ছে আর এবং কিউ ত্রিভুজের মধ্যে একই সিরিয়ালে থাকবে এবং ফিটা উল্টা সিরিয়ালে থাকবে। তাহলে আমি এখন দেখব আর এবং কিউ কোথায় একই সিরিয়ালে আছে, কে আগে সেটা কোনো ম্যাটার না, এই দুজন এক সিরিয়ালে থাকলেই হবে। এখন দেখো এখানে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এখানে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। তোমার কি মনে হয় এক সিরিয়ালে আছে? না, এটা বাদ। তাহলে বলো এখানে কিউ, এখানে আর, এক সিরিয়ালে আছে? না, এটা বাদ। এবার আসো, এখানে আর এবং কিউ এক সিরিয়াল আছে, হ্যাঁ এটা আনসার হতে পারে। এখানে
আর এবং কিউ এক্স সিরিয়াল আছে, এটাও আনসার হতে পারে। কিন্তু আমার তো ভাইয়া আর এবং কিউ যেরকম এক্স সিরিয়ালে থাকা লাগবে, ফিটাকেও ভিন্ন সিরিয়ালে থাকা লাগবে। তাহলে আর এবং কিউকে যেরকম এক্স সিরিয়ালে থাকা লাগবে, ফিটাকেও ভিন্ন সিরিয়ালে থাকা লাগবে। এখন আমার এখানে দেখো আর এবং কিউ এক্স সিরিয়ালে আছে এবং ফিটা কিন্তু উল্টা সিরিয়ালে আছে। আর এবং কিউ যে স্টাইলে যাচ্ছে, ফিটা সেম স্টাইলে যাচ্ছে না। আর এখানে একটু খেয়াল করো, আর এবং কিউ যে স্টাইলে যাচ্ছে, ফিটাও ঠিক সেম স্টাইলে যাচ্ছে, যে যাচ্ছে তো যাচ্ছে। তাহলে আমাদের এখানে কিন্তু ফিটা উল্টা সিরিয়ালে না, অতএব আমার এটাও আনসার না। তাহলে আমার আনসার হবে এটা, কারণ এটার মধ্যে আর এবং কিউ এক্স সিরিয়াল আছে, তবে ফিটা উল্টা সিরিয়াল আছে। এবার যদি তোমাকে আমি প্রশ্ন করি 2 নম্বরের আনসার, 2 নম্বরের আনসারের ক্ষেত্রে ভেরি সিম্পল। তোমার এখানে দেখো আমাকে তো ইকুয়েশনই বের করতে বলছে, তাহলে তো এটা কোনো আহামরি কোনো কিছু না। তাহলে বলো এখানে এক্স সিরিয়ালে কে কে আছে, কিউ এবং আর, উল্টা সিরিয়ালে কে আছে, ফি। তাহলে আমি বুঝতেই পারছি কিউ এবং আরকে যোগ করলে কি পাওয়া যাবে, ফি পাওয়া যাবে। তাহলে আমি এভাবে বলতে পারি কিউ এবং আরকে যোগ করলে ফি পাওয়া যাবে। কিন্তু ঝামেলা একটাই, আমার যে অপশানগুলো দেওয়া আছে সবগুলো অপশানের শুরুতে ফি আছে। তাহলে আমি এটা কাজ করি, ফিটাকে বামে আনি আর কিউ এবং আরটা আমাদের ডানে থাকুক। আচ্ছা ভালো কথা। এবার দেখো সবগুলো অপশানের ডান পাশে জিরো আছে, তাহলে আমি ডান পাশে জিরো বানাইতে হলে ডানেগুলোকে বামে আনতে হবে। তাহলে আমি যদি বামে আনি, ফি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর মাইনাস আর ভেক্টর ইকুয়াল হচ্ছে 0, এবং এই অপশান এই জিনিসটাই হচ্ছে আমাদের অপশান নাম্বার এ। অতএব এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার। এবার আসো, তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে আমরা এই যে এই টপিক্স থেকে প্রশ্ন আসলে আশা করি আমরা পারার কথা, এবং পারার মতো করে আমরা মোটামুটি তোমাকে অনেকগুলো ম্যাথ সলভ করাইলাম। এই দুইটা, অনেকগুলো না, মাত্র 2টা প্রশ্ন আমরা সলভ করাইলাম। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের পরের টপিক্সে, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। অগ্রিম বলে দিই, সামান্তরিক সূত্র ভাইয়া আজকে আমরা শুধুমাত্র সূত্রের প্রমাণটা করব। তবে তুমি যদি মনে করো যে আজকে আমি সামান্তরিক সূত্রের তোমাকে অনেক কিছু করাই ফেলবো, ঘটনা ভুল। আজকে আমরা কিচ্ছুই করাবো না, শুধুমাত্র সামান্তরিক সূত্রটা তোমাকে আমি প্রমাণ করে দেখাবো। আবারও বলছি, সামান্তরিক সূত্রটা প্রমাণ করে দেখাবো। এর পরের ক্লাস থেকে আমরা তোমাদেরকে এখান থেকে হুরুস্তুল ম্যাথ করাবো, অনেক ম্যাথ করাবো, অনেক ম্যাথ মানে অনেক ম্যাথ। এই যে তোমার যত ধরনের ম্যাথ দরকার, সহজ কঠিন সব আমরা ইনশাল্লাহ করাবো। আর তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য হোমওয়ার্ক দিব। যদি আমি যা করাই তা বুঝো আর তোমাকে যা হোমওয়ার্ক দিই তা তুমি করো, গ্যারান্টি দিচ্ছি কেউ তোমাকে আটকাইতে পারবে না। একেবারে অ্যাডমিশন শুদ্ধ পড়াশোনা করতে হবে, অ্যাডমিশন সহ টার্গেট করে, খালি ইন্টার টার্গেট করলে হবে না, ইন্টার অ্যাডমিশন সব টার্গেট করে আগাইতে হবে। একের ভিতর সব একসাথে যাবে। এখন আসো ভাইয়া, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। এখন নাম দেখে বোঝা যাচ্ছে সামান্তরিক সূত্র যেহেতু বলেছি, তাহলে নামের মধ্যে কী আছে ভাইয়া, সামান্তরিক আছে। তাহলে তুমি বলো সামান্তরিক সূত্র পড়ার জন্য আমাকে নিশ্চয়ই একটা কী আঁকতে হবে ভাইয়া, সামান্তরিক আঁকতে হবে। সো আসো, সামান্তরিক সূত্র পড়ার জন্য আমরা প্রথমে একটা ভাইয়া সামান্তরিক এঁকে নিই, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তাহলে আমরা এখন যেটা পড়াচ্ছি তার নাম কি ভাইয়া, সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র। এখন আসো, এই সামান্তরিক সূত্রের মধ্যে আমরা একটা সামান্তরিক আঁকি। তাহলে আমি একটা সামান্তরিক আঁকতেছি, এই যে একটা সামান্তরিক আঁকলাম। এখন একটু খেয়াল করো, এই সামান্তরিক যে আমি আঁকলাম, এই সামান্তরিকের মধ্য থেকে একটু প্লিজ, আবার বাঁকা হইল, এটা কোনো কথা? জীবনটা এমনই, যেদিকে যাইতে পারবা না, যেদিকে যাইতে যাবা না অটোমেটিক চলে যাবা। তাহলে ওকে, ধরে নিচ্ছি এটা পারফেক্ট একটা সামান্তরিক হয়েছে। এই সামান্তরিকের মধ্যে সামান্তরিক সূত্রটা কী বলে আমি একটু বলি। এই সামান্তরিকের মধ্যে সামান্তরিক সূত্র বলে, সামান্তরিকের যদি তুমি দুইটা সন্নিহিত বাহু নাও, সন্নিহিত বাহু মানে আমরা কি বলেছিলাম, সংলগ্ন বাহু, কাছাকাছি বাহু, পাশাপাশি বাহু। তাহলে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু মনে করো এই দুইটা, যে কোনো দুইটার পাশাপাশিকে আমরা সন্নিহিত বাহু বলতে পারবো। আমি এই দুইটার কথা বললাম। এই দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টর কাজ করে, কি বললাম, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টর কাজ করে, তাহলে সামান্তরিকের এই যে সন্নিহিত বাহুটা, এই বরাবর মনে করে একটা ভেক্টর কাজ করলে তার নাম হচ্ছে ফি ভেক্টর, আর এই বরাবর একটা ভেক্টর কাজ করলে তার নাম হচ্ছে মনে করো কিউ ভেক্টর। তাহলে দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর কাজ করলো। এখন যদি কাজ করে, তাহলে তাদের ছেদবিন্দুগামী সামান্তরিকের একটা কর্ণ আছে না, এই সামান্তরিকের এই যে কর্ণটা, আবারও বলছি তাদের ছেদবিন্দুগামী সামান্তরিকের যে কর্ণটা, এই কর্ণটা এই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। এর মানে ফি এবং কিউ ভেক্টরের যোগফল বা লব্ধি হচ্ছে আমাদের আর। এখানে অনেকে বলতে পারবে দুইটা দাগ কেন দিলেন? দুইটা দাগ দেওয়ার কোনো নিয়ম নেই, এটা জাস্ট আমরা আমাদের বোঝানোর সুবিধাতে দিই, সহজে হাইলাইট করার জন্য। সো আমরা
এখানে পি এবং কিউ এই দুইটা ভেক্টরের লব্ধি পাবো হচ্ছে আর, এটা হচ্ছে সামান্তরিক সূত্র। আবারও বলছি, তাহলে সামান্তরিক সূত্র কি বলছে ভাইয়া? সামান্তরিক সূত্র বলছে কোনো একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টর ক্রিয়ারত থাকে তাহলে ওই সামান্তরিকের এটার নাম হচ্ছে সন্নিহিত বিন্দু। এই সন্নিহিত বিন্দুগামী যে কর্ণটা, এই কর্ণটা এই দুইটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করে। এবার আসো এটাকে আমি কয়েকভাবে অ্যানালাইসিস করব। প্রথম অ্যানালাইসিস হচ্ছে, আচ্ছা তুমি কমন সেন্স দিয়ে চিন্তা করো তো, তোমার কাছে যদি এখানে কোনো একটা বস্তু থাকে, এই বস্তুটাকে একজনে এই দিকে টানতেছে আরেকজনে এই দিকে টানতেছে, তাহলে তোমার কমন সেন্স কী বলে? যদি একজনে এই দিকে টান মারে আরেকজনে এই দিকে টান মারে, তাহলে বস্তুটা তো কারো দিকে যাবে না, মাঝামাঝি চলে যাবে না। আমি এখানে দাঁড়ায় আছি, একজন আমাকে এদিক থেকে টানলো, আমি এই দিকে যাব, আরেকজন আমাকে এদিক থেকে টান মারলো, আমি এদিকে যাব। এখন যদি আমাকে দুই দিক থেকে দুজনে টান মারে, আমি সামনে এভাবে যাব। ব্যাপারটা এরকম না? তাহলে দুইজনে দুই দিক থেকে টান মারলে আমি মাঝখান দিয়ে যাচ্ছি। এখন মাঝখানের মধ্যে কথা আছে, আমি বলেছি দুইজন দুই দিক থেকে টান মারছে, আমি মাঝামাঝি যাচ্ছি। এই মাঝামাঝি মিন্স নট মাঝখান। মাঝখান আর মাঝামাঝি সেম কথা না, মানে মাঝামাঝি মানে তাদের মাঝখানে মধ্যবর্তী স্থানে যে কোনো জায়গা দিয়ে যেতে পারে। এখন আমি মধ্যবর্তী স্থানে যে কোনো জায়গা দিয়ে যেতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এক্স্যাক্টলি কোন জায়গা দিয়ে যাচ্ছি, সেটা আমি যার থেকে জানি, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। এই সামান্তরিক সূত্র বলে যে এই দুজনের যে লব্ধিটা, ওই লব্ধিটা হচ্ছে এই দুজনের যে সামান্তরিক, সেই সামান্তরিকের কর্ণ বরাবর যায়। এই সামান্তরিকের কোন বরাবর যায়? কর্ণ বরাবর যায়। তাহলে এই কর্ণটা কোন বরাবর সেটা যদি তুমি জানো, তাহলে তুমি শিওর করে বলতে পারবা এই দিকে একটা বল, এইদিকে একটা বল প্রয়োগ করলে সে এক্স্যাক্টলি কোন দিকে যাবে। এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে আমি প্রথম বললাম হচ্ছে সামান্তরিক সূত্র কী বলেছে। 2 নম্বর সূত্র হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ইন্টারপ্রিটেশন দেখালাম যে আমাদের এখান থেকে কিভাবে এটা হইতে পারে। 3 নম্বর হচ্ছে অনেকের মনে প্রশ্ন থাকে, ভাইয়া এতদিন যাবৎ আমি এতক্ষণ পর্যন্ত যে পড়াশোনা করলাম তার সাথে এটা মিলছে না কেন? ভাইয়া মিলছে না কেন? মিলবে, মিলেই তো হবে। দেখো, তুমি তো এতক্ষণ পর্যন্ত ত্রিভুজ সূত্র পড়ছো না? ত্রিভুজ সূত্র থেকে তো তুমি লব্ধি জানো। আসো আমি তোমাকে সেটা প্রমাণ করে দিই। আচ্ছা বলো তো, এইটা সামান্তরিকের যদি একটা বাহু হয়, এটাও যদি সামান্তরিকের একটা বাহু হয়, এই দুইটা বাহু বিপরীত বাহু মানে কি নিচ্ছে সমান। এবার যদি আমি এটার দিকে একটা ভেক্টর চিন্তা করি, তাহলে বলো তো এই দুইটা ভেক্টরের দিক সেম, এই দুইটা ভেক্টরের মানও সেম, এই দুইটা মানে কি সেম জিনিস না? এর মানে এটা যদি কিউ হয়, এটার নামও কি কিউ। এখন ভাইয়া তুমি উপরের অংশটা বাদ দাও, খালি নিচের ত্রিভুজটা চিন্তা করো। কেন ত্রিভুজ চিন্তা করবা? কারণ তুমি ত্রিভুজ সূত্র অলরেডি জানো। তাহলে তুমি যদি ত্রিভুজ সূত্র জানো, এই ত্রিভুজ যদি চিন্তা করো, তাহলে ত্রিভুজের মধ্যে তুমি চিন্তা করো তো, বলো তো একই ক্রমে কে কে আছে? একই ক্রমে আছে হচ্ছে ভাইয়া ফি এবং কিউ, উল্টা কে আছে? আর। তাহলে তো আমি বুঝতেই পারছি ফি এবং কিউকে যোগ করলে ভাইয়া আর পাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নাই। অতএব আমি বুঝতেই পারছি এটাই আসলে লব্ধি হওয়ার কথা। এখন তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় যে ভাইয়া সামান্তরিক সূত্রটি লিখো, তাহলে কিন্তু তোমার লেখার স্টাইল দুই রকম হয়ে যাবে। মানে এক এক বই পড়লে তোমার কাছে একরকম মনে হবে, মানে এখানে টোটাল দুইটা ইন্টারপ্রিটেশন হতে পারে। সো আমি প্রথমটা কি বললাম? প্রথমটা হচ্ছে আমরা যখন কোনো একটা সামান্তরিকের মধ্যে দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর ক্রিয়ারত করলাম, তখন সামান্তরিকের ওই সন্নিহিত বিন্দুগামী যে কর্ণটা, সেটা তাদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। এখন আরেকটা ইন্টারপ্রিটেশন কী হইতে পারে? আরেকটা হইতে পারে এরকম, তোমাকে সামান্তরিক দেওয়া নাই, তোমাকে কোনো একটা বিন্দুতে দুইটা ভেক্টর দেওয়া আছে, মনে করো একটার নাম ফি ভেক্টর আর একটার নাম কিউ ভেক্টর। এর মানে একই বিন্দুতে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটার নাম হচ্ছে ফি ভেক্টর আর একটার নাম হচ্ছে কিউ ভেক্টর। এখন এবার বললো যে এদের লব্ধি নির্ণয় করো, তাহলে আমাকে কি করতে হবে? এই দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় করতে হলে এই দুইটাকে দিয়ে আমরা কি অঙ্কন করবো ভাইয়া? সামান্তরিক অঙ্কন করব। তাহলে আমি যদি সামান্তরিক অঙ্কন করি, সামান্তরিক অঙ্কন করার নিয়ম কি? এই যে বাহুটা তার সমান্তরাল করে এখানে একটা লাইন টানলাম, আর এই যে বাহুটা তার সমান্তরাল করে এদিকে একটা লাইন টানলাম। তাহলে আমি যখন এই দুজনের সমান্তরাল করে দুইটা লাইন টানলাম, এর মানে বর্তমানে আমি বলতে পারি আমাদের একটা সামান্তরিক তৈরি হয়ে গেছে। এর মানে আমরা কি করলাম? যেই দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় করতে হবে, ওই দুইটা ভেক্টরকে দিয়ে আমি একটা সামান্তরিক অঙ্কন করলাম। এখন ওই সামান্তরিকের যে কর্ণটা, এই কর্ণটা হচ্ছে তাদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। তুমি এটাও লিখতে পারবে, এটাও লিখতে পারবে, সেম কথাই তো। এখন পরীক্ষায় তুমি কোনটা করবা? পরীক্ষা যদি তোমাকে সামান্তরিক সূত্র লিখতে বলো, অবশ্যই তুমি প্রথমটা লেখাটা হচ্ছে বেশি যুক্তিযুক্ত, যে সামান্তরিক সূত্র, সামান্তরিক দিয়ে এক্সাম্পল দেওয়াটা বেটার। তাহলে আমি কীভাবে লিখবো পরীক্ষায় সামান্তরিক সূত্র? কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু বরাবর দুইটি ভেক্টর একই বিন্দুতে, কারণ বিভিন্ন বিন্দু আছে, একই বিন্দুতে দুইটি ভেক্টর ক্রিয়ারত থাকলে
ওই সামান্তরিকের ওই সন্নিহিত বিন্দুগামী কর্ণটি ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। এটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। এখন আমি সামান্তরিক সূত্রটা জানলাম, এবার তোমাকে ভাইয়া যেটা জানতে হবে সেটা হচ্ছে সামান্তরিক সূত্রের এক্সপ্লেনেশন। দেখো, এটা যদি আমাদের এরকম বাঁকা না হয়ে সোজা হইতো, ফিথাগোরাস দিয়ে আমি খুব সহজে আর এর মানটা বের করতে পারতাম। কিন্তু যেহেতু এটা বাঁকা হয়েছে, এখন কিন্তু ফিথাগোরাস দিয়ে বের করা যাবে না। কিভাবে আমি আর এর মান বের করতে পারবো, এটা নিয়ে আমাকে তুমুল চিন্তাভাবনা করতে হবে। সো তার আগে আমি একটু বলে নিই তোমাদেরকে, এখানে যে কাজটা করতে হবে সামান্তরিকের জন্য, সূত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম হচ্ছে আলফা। হোয়াট ডাজ ইট মিন বাই আলফা? আলফা মান হচ্ছে যে দুইটা ভেক্টরকে আমি যোগ করব ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে বলো তো কাকে কাকে যোগ করব? ফিকে এবং কিউকে। এই ফি এবং কিউ এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। ফি এবং কিউ এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যাদেরকে যোগ করবা তাদেরকে কিন্তু মধ্যবর্তী কোণ বের করার জন্য প্রথম ক্লাসের কনসেপ্ট ব্যবহার করতে হবে, মানে পায়ে পা মিলিয়ে তারপর কোণ বের করতে হবে। যেভাবে সেভাবে কোণ বের করলে হবে না। যাদেরকে যোগ করবা তাদের পায়ে পা থাকতে হবে, এরপর তাদের মধ্যবর্তী কোণ বের করতে হবে। সেই মধ্যবর্তী কোণটাকে আলফা ধরে তোমাকে ম্যাথ করতে হবে। এখন আসা হচ্ছে ভাইয়া কথা সেটা না, কথা হচ্ছে ভাইয়া এই সামান্তরিকের কি ভাইয়া সবসময় কর্ণ এটাই লব্ধি হয়? না, এটা ডিপেন্ড করবো হচ্ছে কোন কোন বাহু বরাবর তোমার ভেক্টর ক্লিয়ারত আছে সেটা। আসো তোমাকে আমি এটা ছাড়াও আরও তিনটে দেখাই। তাহলে আমি একটু তোমার জন্য আমি আরও তিনটা সামান্তরিক অঙ্কন করি। একটা আঁকলাম, দুইটা আঁকলাম, তিনটা আঁকলাম। এই তিনটে সামান্তরিকে আমি একটু অন্যভাবে দেখাই। এখানে আমি তোমাকে বললাম যে এই জায়গায় এই বিন্দুতে এই বরাবর একটা ভেক্টর ফি কাজ করে, এই বিন্দুতে একটা ভেক্টর কিউ কাজ করে। তাহলে আমাকে বলো তো, ফি এবং কিউ যদি কাজ করে, এই ফি এবং কিউর মধ্যবর্তী কোণ কোনটা? এই কোণটা হচ্ছে আলফা। তাহলে লব্ধি কোণটা হবে এই যে এই দুইজনের ছেদবিন্দুগামী যে কর্ণটা, এটার নামই হচ্ছে আমাদের লব্ধি আর। এবং মনে রাখবা, এই বিন্দু থেকে দুইটা ভেক্টর বের হচ্ছে, লব্ধিটাও বের হচ্ছে। যদি এই বিন্দুতে দুইটা ভেক্টর ঢুকতো তাহলে লব্ধিটাও ঢুকতো। ঢুকার কথা বলিও না, সবসময় খালি বাইরে হওয়ার কথা বলবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। সবসময় শুধু বের করবা। এখন আসো, এই বিন্দু থেকে আমাদের এখান থেকে ফি বের হচ্ছে, এখান থেকে কিউ বের হচ্ছে, মানে লব্ধিটাও বের হবে। এবার আসো মনে করো এই বিন্দুতে এই দিকে মনে করো ফি ভেক্টর কাজ করতেছে, এইদিকে কিউ ভেক্টর কাজ করতেছে। তাহলে মধ্যবর্তী কোণ কোনটা হবে? বা অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ। এই মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। তাহলে লব্ধি কোনটা হবে? তাদের যে ছেদবিন্দুগামী যে কর্ণটা, এই কর্ণটাই হবে তাদের লব্ধি। এবার আসো ভাই, তাহলে এখানে আসো, এই বিন্দুতে মনে করো এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে হচ্ছে ফি ভেক্টর, আর এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে তার নাম হচ্ছে কিউ ভেক্টর। তাহলে মধ্যবর্তী কোণ কোনটা হবে? অবভিয়াসলি ভাই তাদের এই কোণটা হচ্ছে মধ্যবর্তী কোণ আলফা। তাহলে লব্ধি কোনটা হবে? তাদের ছেদবিন্দুগামী যে কর্ণটা, এই কর্ণটাই হচ্ছে তাদের লব্ধি আর। আই থিঙ্ক এতটুকু তোমার ক্লিয়ার। তাহলে ভাইয়া এটাই গেল হচ্ছে আমাদের এই সামান্তরিক সূত্র, এই সামান্তরিক সূত্রের বেসিক জিনিস। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সামান্তরিক সূত্র থেকে লব্ধির মান ও দিক নির্দেশ করা শিখব। লাইক এরকম পরীক্ষায় তোমাকে এই যে আমার ভেক্টরটা ফি ভেক্টর, এই ফি ভেক্টরের মানটা বলা থাকবে। সে ফর এক্সাম্পল আমি বলে দিলাম ফি এর মান হচ্ছে 10 একক। কিউ ভেক্টরের মানটা বলা থাকবে। সে ফর এক্সাম্পল আমি কিউ এর মান বলে দিলাম হচ্ছে তোমাকে 6 একক। এবার আমি তোমাকে বললাম তাদের মধ্যবর্তী কোণের মানটা দেওয়া থাকবে। সে ফর এক্সাম্পল আমি 60 ডিগ্রি বললাম। এবার আমি তোমাকে বললাম যদি এটার মান 10 হয়, এটার মান 6 হয়, এটার মান 60 ডিগ্রি হয়, তাহলে এখানে লব্ধির মানটা কত? এখন তোমাকে যখন বলবে লব্ধির মানটা কত, এখন তুমি কিন্তু মাথায় হাত। যদি সমকোণী ত্রিভুজ হইতো খুব সহজে পারতাম, কিন্তু এটা সমকোণী ত্রিভুজ না। তাহলে এখন আমি কি করব? কোনো টেনশন নেই, এটার জন্য আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা এখন প্রমাণ করে বের করব। তবে এই প্রমাণটা তোমাদের পরীক্ষার জন্য লাগবে না, কিন্তু এরপরও প্রমাণ জেনে রাখা ভালো। আর ওই প্রমাণটা দিয়ে পরীক্ষায় ম্যাথ করতে হবে না, পরীক্ষায় ম্যাথ করব প্রমাণ করে যেই সূত্র পাবো সেটা দিয়ে। নাম্বার 1 হচ্ছে এই লব্ধির, মানে এই সামান্তরিকের এই কর্ণটার দৈর্ঘ্যটা কত বা এই লব্ধিটা কত, এটা আমরা বের করতে পারবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লব্ধির দিক বের করতে পারবো। মনে করো এই লব্ধিটা কোন দিকে? বা এর লব্ধিটা হচ্ছে ফি এর সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই থিটার মানটা আমরা বের করব। তাহলে আমার এখন কাজ কি করা বলো তো? আমার এখন কাজ হচ্ছে লব্ধির মান ও দিক নির্দেশ করা। তাহলে আসো ভাইয়া, আমরা এখন তোমাদের জন্য সামান্তরিকের লব্ধির মান ও দিক আমরা নির্ণয় করি সামান্তরিক সূত্রের সাহায্যে। তাহলে একটু বিস্তারিত আলোচনা করব। সো আসো, আমরা সব মুছে ফেলি। আমরা এবার সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান এবং দিক নির্দেশ করার যে সূত্রটা সেটা প্রমাণ করব। প্রমাণ আমাদের নর্মালি পরীক্ষায় ডিরেক্টলি আসে না। প্রমাণ ডিরেক্টলি না আসলেও এই তোমার প্রমাণগুলা থেকে তোমার আসলে বেসিক ক্লিয়ার হয়। হ্যাঁ, অতএব আমরা প্রমাণটা করব। প্রমাণটা করে আমরা দেখব যে আসলে এখানে কোনটা দ্বারা কী বোঝাচ্ছে বা কোনটা কীভাবে আসলো। অ্যান্ড ফাইনালি আমরা এখান থেকে যে ফর্মুলা পাবো, ওই ফর্মুলাটা আমরা প্রয়োগ করে দেন আমরা তোমাদেরকে ম্যাথ করাবো। আই থিঙ্ক এতটুকুতে কারো কোনো অসুবিধা থাকার কথা না। আসো তাহলে আমরা এখন যেই জিনিসটা করব সেটা হচ্ছে সামান্তরিক সূত্র।
এখন আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে কী বের করব, আমরা সামান্তরিক সূত্র করব এবং এই সামান্তরিক সূত্র থেকে আমরা দুইটা জিনিস বের করব। একটা হচ্ছে লব্ধির মান আর একটা হচ্ছে লব্ধির দিক। একটা বের করব হচ্ছে লব্ধির মান প্লাস আরেকটা বের করব লব্ধির দিক। এই লব্ধির মান এবং দিক এই দুইটা জিনিস আমি এখন সামান্তরিক সূত্র থেকে তোমাকে বের করে দেখাবো এবং একেবারে সোজা জিনিসটা, তবে একটু সহজভাবে চিন্তা করতে হবে, কিছুটা এখানে জ্যামিতি আছে, আমরা জ্যামিতিকভাবে এই জিনিসটা বের করব। আর জ্যামিতিকভাবে কেনই বা বের করবো না, এর আগেই তো আমরা বলেছি ভেক্টরের সকল হিসাব নিকাশ কোন পদ্ধতিতে করতে হয়, জ্যামিতিক পদ্ধতিতে করতে হয়। নর্মাল বীজগাণিতিক নিয়মে যদি তুমি ভেক্টরের হিসাব নিকাশ করতে দাও তুমি সেটা করতে পারবে না তো ভাইয়া, তোমাকে করতে হলে জ্যামিতিক পদ্ধতিতেই করতে হবে। এবার আসো, খেলা জমছে, একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমি আসি, খুব ভালো করে বুঝবা, অসুবিধা হবে না ইনশাল্লাহ। তাহলে প্রথমত আসো, আমাদের এই জায়গায় আমি আগে একটা সামান্তরিক অঙ্কন করে ফেলি। আমি একটা সামান্তরিক অঙ্কন করলাম। এই সামান্তরিকের মধ্যে থেকে এবার আমরা আলোচনা করা শুরু করি। নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি ও, এটার নাম দিচ্ছি এ, এটার নাম বি এবং এটার নাম সি। এবং আমরা এখানে একটু আলোচনা করি। এই ভেক্টরটার নাম দিলাম হচ্ছে ফি ভেক্টর। এটা যদি ফি ভেক্টর হয়, এটার মান কত বলো তো? এটার মান হচ্ছে ফি। আমরা ফি ভেক্টরের মানকে ফি দ্বারা প্রকাশ করি। এটা যদি আমাদের কিউ ভেক্টর হয় তাহলে কিউ ভেক্টরের মানটা হচ্ছে ভাইয়া কিউ। তাহলে এটা হচ্ছে ফি আর এটা হচ্ছে কিউ। ওকে, ভালো কথা, মানে মান চিন্তা করলে ফি কিউ, ভেক্টর চিন্তা করলে ফি ভেক্টর কিউ ভেক্টর। তাদের যে মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। এবং আমার যে লব্ধি এখান থেকে এই পর্যন্ত, এটাই হচ্ছে আমাদের লব্ধি আর। এবং লব্ধি আর এর মানটা কত? অনলি আর, ভেক্টর চিহ্ন না দিলে আর, সেটা হচ্ছে লব্ধির মান। এর মানে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে আর বের করা এবং থিটা বের করা। এই যে এই কোণটার নাম দিলাম হচ্ছে থিটা। এর মানে লব্ধি কত কোণ উৎপন্ন করলো, মানে লব্ধিটার মানটা কত এবং লব্ধি কত কোণ উৎপন্ন করলো, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। এখন আসো ভাইয়া, আমরা প্রথমে এই যে লব্ধির মানটা বের করি, লাইক এরকম, এটার মান যদি ফি হয়, এটার মান যদি কিউ হয়, এটার মান যদি আর হয়, তাহলে এই পুরো কোণটা যদি আলফা হয়, এই আর এর মানটা আমরা বের করব। এখন আর এর মান বের করতে গেলে আমি প্রথম যে ঝামেলায় পড়ব, আমার প্রথম ঝামেলাটা কি হবে দেখো। আমার প্রথম ঝামেলা হবে ভাইয়া, এই আর যদি আমি বের করতে চাই, আমি কার কার মান জানি? আমি ফি এর মান জানি, আমি কিউ এর মান জানি। এখন আমি যদি মান চিন্তা করি, এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের ফি আর এটা হচ্ছে আমাদের কিউ। কিন্তু ঝামেলা সেটা না, আমি এই ফি জানি, কিউ জানি, আর বের করব। এখান থেকে তো আমাদের বের করার মতো কোনো ফর্মুলা নাই, কারণ এটা সমকোণী ত্রিভুজ না। তাহলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ না, তাহলে তুমি বুঝতে পারছো, ইস যদি সমকোণী ত্রিভুজ হতো তাহলে সাথে সাথে আমি এখানে মান বের করতে পারতাম। কিন্তু এটা তো সমকোণী ত্রিভুজ না, টেনশন নাই, আমি সমকোণী ত্রিভুজের একে বানাই ফেলবো। কলম আমার, মাথা আমার, চিন্তাও আমার দরকার সমকোণী ত্রিভুজ বানাই ফেললাম। এখান থেকে লম্ব টানলাম, এটাকে বর্ধিত করলাম, সমকোণী ত্রিভুজ পাই গেলাম। তো আমি নতুন একটা বিন্দু পাইলাম, এটাকে নাম দিলাম ডি। তোমরা আমাকে বলো, তুমি যদি এখন এই সমকোণী, তুমি এখানে সমকোণী ত্রিভুজ বানাই কার মান বের করতে চাও? তুমি আসলে এই কর্ণটা বের করতে চাও। এর মানে আমার টার্গেট হচ্ছে ও বি বের করা। আমার টার্গেট কি? ও বি বের করা। এই ও বিটা হচ্ছে আমার টার্গেট। এই ও বি মানে হচ্ছে আর, আর ও এ যেটা, ও এ মানে হচ্ছে ফি, যেটা আমরা জানি, আর এ বি মানে হচ্ছে কিউ, যেটা আমরা জানি। এখন আসো ভাইয়া, আমাকে এখানে যে কাজটা করতে হবে, আমাকে এই কর্ণটা বের করতে হবে। এই কর্ণটার নাম কি? ও বি। এখন বলো তো, এই ও বি কর্ণ বের করতে হলে তুমি কোন ত্রিভুজটা নিবা? অবশ্যই তুমি নিবা হচ্ছে ও ভি ডি, এই সমকোণী ত্রিভুজটা, বিশাল সমকোণী ত্রিভুজটা। তাহলে আমি যদি বিশাল সমকোণী ত্রিভুজটা নিই, সমকোণী ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ ও বি ডি। তাহলে তোমরা আমাকে বলো তো, ত্রিভুজ ও বি ডি আমরা কি করতে পারি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে বলো অতিভুজ কে? ও বি। তাহলে আমরা বলতে পারি ও বি স্কোয়ার ইকস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমিকে ও ডি, তাহলে ভূমি হচ্ছে ও ডি স্কোয়ার প্লাস লম্বকে বিডি প্লাস বিডি স্কোয়ার। এখন এখানে তুমি একটু খেয়াল করো ভাইয়া, এখানে তুমি কি করবা আসলে? তুমি এখানে ওবিটা বের করবা। তো ওবি বের করতে হলে ওডি এবং বিডি জানা লাগবে না? লাগবে তো, লাগবে। তাহলে প্রথমে আসি ওডি। আচ্ছা বলো তো, ওডিকে আমি জানি? জানি না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ওডি আমি পুরোটা জানি না, তবে আংশিক জানি। কেমনে আংশিক জানি? এখান থেকে এই পর্যন্ত এটা যে ফি আমি জানি,
এর মানে আমাকে নতুন করে জানতে হবে হচ্ছে শুধু এটা। এর মানে আমার বর্তমান টার্গেট হচ্ছে এডি, মানে সামহাও আমাকে কার মান বের করতে হবে, এডি এর মান বের করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে বিডি। এই বিডি এর মানও আমি জানি না, আমাকে সামহাও বিডি বের করতে হবে। তাহলে তুমি বলো আমি এডি বের করতে চাই, আমি বিডি বের করতে চাই, এই দুজনকে বের করার জন্য তুমি কোন ত্রিভুজের হেল্প নিবা? অবশ্যই তুমি যে ত্রিভুজের হেল্প নিবা তার নাম হচ্ছে এই ত্রিভুজটা, যাকে আমরা বলছি ত্রিভুজ এ বি ডি। এর মানে আমরা ত্রিভুজ এ বি ডি এর হেল্প নেব। অ্যান্ড ত্রিভুজ এ বি ডি এর হেল্প নিলে এখানে একটা খেয়াল করো, এই কোণটাকে যদি তুমি আলফা বলো, নিশ্চয়ই এই কোণটাকেও আলফা বলতে পারবা, কারণ সামান্তরিকের এই বাহু আর এই বাহু সমান্তরাল। যেহেতু এটা আর এটা সমান্তরাল, এটা হচ্ছে একটা নির্দিষ্ট রেখা, তাহলে একটা নির্দিষ্ট রেখার মধ্যে এই দুইটা বাহু যদি সমান্তরাল হয় তাহলে এই কোণ আর এই কোণ কী হবে? সমান হবে। তাহলে এই কোণ আলফা হলে এই কোণও আলফা। এবং তাহলে আমাকে যদি বলা হয় ত্রিভুজ এ বি ডি, তাহলে আমি নিচ্ছি ত্রিভুজ এ বি ডি। ভাইয়া বলো তো ত্রিভুজ এ বি ডি এ তুমি কার মান জানো? তুমি এই অতিভুজের মানটা জানো, যার নাম হচ্ছে কি কিউ। আর কোণের মান তুমি জানো কি আলফা। তোমার টার্গেট কার মান বের করা? এডি এর মান এবং বিডি এর মান। একটা একটা আসো। প্রথমে আমার টার্গেট হচ্ছে এডি এর মান বের করা। আচ্ছা এডি মানে কি বলো তো? ভূমি। আর আমি জানি কার মান? অতিভুজ। ভূমি আর অতিভুজের সম্পর্ক কার? কস। তাহলে আমি কি বলতে পারি এখান থেকে নিশ্চয় বলা যায় কস আলফা ইকস টু ভূমি বাই অতিভুজ। বলো তো এখানে ভূমি কত? অ্যাডি। তাহলে ভূমি হচ্ছে অ্যাডি ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ কত? কিউ। তাহলে ডিভাইড বাই কিউ। এখান থেকে আমি বুঝে গেলাম এডি এর মান হচ্ছে কিউ কস আলফা। তাহলে কিউ কস আলফাটা ভাইয়া কার মান? এই কিউ কস আলফাটা হচ্ছে এডি এর মান। এর মানে আমি একটা জিনিস পেয়ে গেছি। এবার সেকেন্ড আসো, এডি এর মান শেষ, এবার আমার টার্গেট বিডি এর মান। তাহলে বিডি এর মান যেহেতু আমার টার্গেট, বলো তো বিডিটা কি? লম্ব। আর আমি জানি কার মান? অতিভুজের মান। লম্ব আর অতিভুজের সম্পর্ক কার? আমরা জানি হচ্ছে লম্ব আর অতিভুজের সম্পর্ক হচ্ছে সাইন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সাইন আলফা ইকস টু লম্ব। লম্ব হচ্ছে বিডি ডিভাইড বাই অতিভুজ হচ্ছে কিউ। এখান থেকে বলা যায় বিডি ইকস টু কিউ সাইন আলফা। তাহলে আমি এখান থেকে ভাইয়া নতুন করে পেয়ে গেলাম বিডি এর মান হচ্ছে কিউ সাইন আলফা। তাহলে আমি এডি এর মান পাইলাম, আমি বিডি এর মান পাইলাম। এই এডি এর মান আর বিডি এর মান আমি এখানে বসাই দিব। তাহলে আসো ভাইয়া আমরা এখানে বসানো শুরু করি। এখন তুমি বসানোর আগে একটু খেয়াল করো ভাইয়া, তাহলে একটু এইদিকে মনোযোগ দাও। এটা হচ্ছে ওবি। ওবি মানে কি বলো তো? আর আর স্কোয়ার। এটা হচ্ছে ওডি। আচ্ছা তুমি যে ওডি করবা, তুমি তো আসলে ওডি জানো না, তুমি জানো হচ্ছে কি অ্যাডি। তো তুমি যে অ্যাডি জানো, এই অ্যাডিটা তুমি জানো এখন, আর ও এটা তুমি আগে জানতা। তোমার লাগবে হচ্ছে ওডি। তাহলে বলো তো ওডি মানে কি? ও এ প্লাস এডি। তাহলে আমি এখানে আগে একটু বের করে নিই ওডি সমান কি। ওডি সমান হচ্ছে ও এ প্লাস এডি, এটাই তো ও এ প্লাস এডি। এখন বলো তো ও এ মানে কি? ও এ মানে হচ্ছে ফি। আর এডি মানে কি? এডি মানে হচ্ছে কিউ কজ আলফা। এডি মানে হচ্ছে কিউ কজ আলফা। এর মানে আমি দেখলাম ওডি এর যে মানটা, ওডি এর মানটা হচ্ছে ফি প্লাস কিউ কজ আলফা। ওডি এর যে মানটা সেটা হচ্ছে ফি প্লাস কিউ কজ আলফা। আবারও বলছি ওডি এর মানটা ফি প্লাস কিউ কজ আলফা। তাহলে আমি ওডি এর মান বসাই ফি প্লাস কিউ কজ আলফা বসালাম, স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম। আর বিডি এর মানটা কত? এই বিডি এর যে মানটা, এই বিডি এর মানটা হচ্ছে কিউ সাইন আলফা। তাহলে আমি এখানে দিলাম কিউ সাইন আলফা হোল স্কোয়ার। এবার আমরা মোস্ট প্রবাবলি ক্যালকুলেশন করব। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো আর স্কোয়ার সমান, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হয়। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কিউ কজ আলফা হোল স্কোয়ার। কিউ কজ আলফা হোল স্কোয়ার মানে হচ্ছে কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস এদিকে কিউ সাইন আলফা হোল স্কোয়ার মানে হচ্ছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। স্যার এদিকে খেয়াল করেন আর স্কোয়ার সমান ফি স্কোয়ার প্লাস টু ফি কিউ কজ অফ আলফা। আর এখান থেকে তুমি একটু খেয়াল করে দেখো, এখানেও কিউ স্কোয়ার আছে, এখানেও কিউ স্কোয়ার আছে। দুজন থেকে কিউ স্কোয়ার কমন নেওয়া যায় না? অবশ্যই যায়। যদি আমি কিউ স্কোয়ার কমন নিই তাহলে আমরা কী পাবো? কিউ স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তাহলে আমরা জানি কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারের মান কত? 1। তাহলে আমি নিশ্চয়ই বলতে পারি আর স্কোয়ার সমান ফি স্কোয়ার প্লাস টু ফি কিউ কজ অফ আলফা প্লাস কিউ স্কোয়ার ইন্টু 1। কিউ স্কোয়ার 1 মানে হচ্ছে কিউ স্কোয়ার। এবার আমি এটা একটু সাজাই লিখি। সাজাই লেখার সময় আমরা ফি স্কোয়ারের পর কিউ স্কোয়ার রাখবো। তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার সমান ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু ফি কিউ কজ অফ আলফা। তাহলে আমরা এখান থেকে আর এর মান কত পাবো? আর এর মান পাবো হচ্ছে রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু ফি কিউ কজ অফ আলফা।
তাহলে আজকের পর থেকে এটা হচ্ছে আমাদের জন্য সূত্র, তোমরা এটা মুখস্থ করে ফেলবা, কীভাবে ব্যবহার করবে সেটা জানার দরকার নেই, কীভাবে ব্যবহার করবে সেটা আমরা নেক্সট ক্লাসে বলবো, আমরা নেক্সট ক্লাসে ব্যবহার করব এবং ম্যাথ করব। তাহলে তুমি যা জেনে রাখবা, লব্ধির মান হচ্ছে আর সমান √(φ² + q² + 2pq cos of α। লাইক এরকম ফি এর মান যদি আমি বলে দিই 10, ফি এর মান মনে করো তোমাকে বলে দিলাম 10, কিউ এর মান মনে করো তোমাকে বলে দিলাম কিউ সমান হচ্ছে মনে করো 6, এই কোণের মান বলে দিলাম মনে করো 60। এখন তুমি দেখো এই ফি এর মান 10² + 6² + 2 × 10 × 6 cos of 60 ক্যালকুলেশন করলে তোমরা আর এর মানটা পেয়ে যাবা। এর মানে তুমি সরাসরি আজকের পর থেকে এটা মুখস্থ করবা, আর সমান √(φ² + q² + 2pq cos of α। এটা হচ্ছে তোমাদের আর বের করার সূত্র। এবার হচ্ছে ভাইয়া আমি তো লব্ধির কী বের করলাম, মান বের করলাম, এবার আমাকে দিক বের করতে হবে না? লব্ধির দিক বের করার জন্য এই যে আমার কোণটা, এই যে কোণটা, এই কোণ থিটাটা আমাকে বের করতে হবে। তাহলে আমি যদি এই কোণ থিটাটা বের করতে চাই, তোমরা এখান থেকে দেখে দেখে বলো এই থিটা বের করার জন্য তুমি কোন ত্রিভুজ চুজ করবা? আবার আগের মতো এই যে সমকোণী ত্রিভুজটা, এটা আমরা চুজ করবো বড়টা। তাহলে সমকোণী ত্রিভুজ না হলে তো সূত্র করতে পারবো না, দ্যাটস ওয়াই সমকোণী ত্রিভুজ নিচ্ছি, আর এই কোণ নেওয়ার জন্য বড়টাই নিচ্ছি। তাহলে আমরা আবার ত্রিভুজ নিচ্ছি হচ্ছে ত্রিভুজ OBD। তাহলে ত্রিভুজ OBD এ তোমরা বলো তোমাকে কার মান বের করতে হবে ভাইয়া? তোমাকে যেটা করতে হবে এই কোণের মান থিটার মান বের করতে হবে। তাহলে থিটা বের করার জন্য তুমি চিন্তা করো এই ত্রিভুজের মধ্যে তুমি কার কার মান জানো? ভূমির মান জানো, লম্বের মান জানো। অনেকে বলতে হবে অতিভুজ তো জানি, অতিভুজ তো আমরা বের করছি, যে পরীক্ষায় তো তোমাকে লব্ধির মান বের করতে বললো না, শুধু দিক বের করতে বললো, তখন তো তোমার মান তুমি জানো না। সো অতএব তুমি যেটা জানো সেটা নিয়ে থাকো। ভূমি জানো, লম্ব জানো, লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কার? 10। তাহলে আমরা বলতে পারি tan θ মান হচ্ছে লম্ব বাই ভূমি। বাই লম্বকে, এখানে লম্ব হচ্ছে VD, তাহলে লম্ব হচ্ছে VD ডিভাইড বাই ভূমিকে, ভূমি হচ্ছে ভাইয়া OD, ভূমি হচ্ছে OD। এবার আসো, তাহলে tan θ = VD। এই যে আমরা এখানে VD মানে আমরা অলরেডি জানি কি বলতো, Q sin α। তাহলে VD মানে হচ্ছে Q sin α। আর আমাদের যে OD মানে কত? OD মানে হচ্ছে φ + Q cos α। OD মানে হচ্ছে φ + Q cos α। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে tan θ ফর্মুলা হচ্ছে এটা। তো আমরা ফর্মুলা এটাই মুখস্থ রাখবো, tan θ = Q sin α ডিভাইড বাই φ + Q cos α। এখান থেকে যদিও আমরা পরীক্ষায় ম্যাথ করার সময় থিটার মানটা বের করব, এই টেনটাকে অপোজিটে পাঠিয়ে tan ইনভার্স এই যে Q sin α ডিভাইড বাই φ + Q cos α। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা এটাকে ফর্মুলা হিসেবে শিখবা না, এটাকে ফর্মুলা হিসেবে শিখো, কারণ সবচেয়ে বেশি ইউজফুল হবে। তাহলে আমাদের tan θ সমান হচ্ছে Q sin α ডিভাইড বাই φ + Q cos α। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন একটা ব্যাপার আমাদের থেকে যায়, ব্যাপারটা কি ভাইয়া একটু ক্লিয়ার করি তোমাকে। তোমাদের মনে হতে পারে ভাইয়া আপনি যে এখানে বললেন এই tan θ = Q sin α ডিভাইড বাই φ + Q cos α, আমি বুঝলাম। তাহলে আমি এখান থেকে মোটামুটি দুইটা সূত্র মুখস্থ করবো। এটা হচ্ছে লব্ধির মানের ফর্মুলা, আর সমান √(φ² + Q² + 2pq cos of α, আর হচ্ছে লব্ধির দিকের ফর্মুলা tan θ = Q sin α ডিভাইড বাই φ + Q cos α। আমি এটা মনে করো মুখস্থ করলাম। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়। প্রশ্নটা হচ্ছে ভাইয়া আমি যে লব্ধি বের করলাম, এই লব্ধির কোনটা কার সাথে বের করছি? ফি এর সাথে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি কিউ এর সাথে বের করব, অসুবিধা আছে? না, অসুবিধা নাই। কিউ এর সাথে কোন বের করলে মনে করো আমি তাকে থিটা প্রাইম নাম দিলাম। এখন যদি আমি কোন এটা বের না করে এটা বের করতাম, তাহলে আমার সূত্রটা এরকম হইতো না। আমার সূত্রটা কেমন হইতো? আমার সূত্রটা তখন হইতো হচ্ছে tan θ প্রাইম = হচ্ছে ফি সাইন আলফা ডিভাইড বাই কিউ প্লাস পি কজ আলফা। এখন আমাদের সূত্রটা হইতো এমন। এখন আমাদের একটা ব্যাপার থেকে যায়, আমাদের ব্যাপারটা হচ্ছে এমন, পরীক্ষায় আসলে দুইটা জিনিস মাথায় রাখবা। নাম্বার 1, সবসময় যে ভেক্টর দুইটা ফি এবং কিউ হবে এমন কোনো কথা নাই, টিচাররা জোর করে তোমাকে অন্য কোনো নাম দিয়ে দিল। আবার সবসময় যে কোন এটাই বের করতে হবে এটা কোনো কথা নাই, কোন যে কোনোটাই বের করা লাগতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা এই দুইটা ফর্মুলা এতই ক্লোজ, আমরা এগুলোতে ভুল করে ফেলি। এই ভুল না করার জন্য তোমাকে আমার পক্ষ থেকে একটা ছোট্ট নিয়ম শিখাই দিই। নিয়মটা কি একটু খেয়াল করো। প্রথমে তুমি এভাবে চিন্তা করবা যে আমি তোমাকে দেখাচ্ছি, আমার মতো করে চিন্তা করবা। প্রথমে তুমি চিন্তা করো ভাইয়া আমি কার মান বের করবো? থিটা এর মান। এই থিটা হলে তুমি লিখবা হচ্ছে প্রথমে tan θ, যেহেতু থিটার মান বের করবো tan θ। এর মনে রাখার জন্য আমি এভাবে বলি tan θ মানে কি? tan মানে কি? সাইন বাই কস। তাহলে তুমি লিখে ফেলবো হচ্ছে সাইন বাই কস। প্রথমে শেখার জন্য, কয়েকদিন পরে এমনিতে মুখস্থ হয়ে যাবে। তাহলে tan সমান কি লিখলে? সাইন বাই কস। তবে হ্যাঁ, সাইন θ বাই কস θ লিখে বসে থাকিও না, এটা আমাদের টেকনিক, এটা নিয়ম না। তাহলে tan সমান সাইন বাই কস লিখলাম। এবার মনে রাখবা সাইন আর কজের পাশে লিখতে হবে মধ্যবর্তী কোণ। কার কার মধ্যবর্তী কোণ? যাদেরকে যোগ করছি তাদের মধ্যবর্তী কোণ। কাকে কাকে যোগ করছি? ফি আর কিউ। তাহলে ফি আর কিউ এর মধ্যবর্তী কোণ যে আলফা, সেই মধ্যবর্তী কোণ আলফাটা এখানে বসলো। এবার আসো, তুমি প্রথমে এতটুকু বুঝলা। এবার উপরে একটা টার্ম, নিচে দুইটা টার্ম, দুইটার মাঝখানে প্লাস আছে। এবার আমাকে জাস্ট এতটুকু যদি জানি, দেখো
এখানে কিউ থাকলে এখানেও কিউ থাকে, এখানে ফি থাকলে এখানেও ফি থাকে, আর এখানে যেটা থাকে এখানে অন্যটা থাকে, এখানে যেটা থাকে এখানে অন্যটা থাকে। এখন তুমি যদি যে কোনো একটা যদি জেনে যাও তাহলে তোমার কাজ শেষ, একটা ফি আর একটা কিউ। তো আমরা এটার জন্য তোমাদেরকে একটা কথা বলি যে একটু মজা করে, যে আমরা কাকে কাকে কোথায় বসাবো এটা নিয়ে পরীক্ষায় বাকবিতণ্ডা হতে পারে। এই জন্য তুমি মনে রাখবা, যার সাথে যার সাথে অ্যাঙ্গেল যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। বলো তো, আমি যে থিটা, এই থিটাটা আমি এখন বের করছি কিন্তু থিটা মানে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল কার সাথে বলো তো? ফি এর সাথে। তাহলে ফিটা সিঙ্গেল থাকবে, মানে ফিটা একেবারে একা একা। তাহলে এখানে তুমি বুঝে গেছো সিঙ্গেল হবে ফি, তাহলে অবশ্যই আমাদের এখানে কিউ বসবে, আমরা অটোমেটিক বুঝে গেলাম। সিমিলারলি ভাইয়া পরেরটা দেখো তো, মনে করো তুমি এখন কোণ বের করবা থিটা প্রাইম, তাহলে তুমি লিখবা কি? তুমি লিখবা হচ্ছে ভাইয়া টেন থিটা প্রাইম ইকুয়ালস টু টেন সমান সাইন বাই কস, এরপর পাশে মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণের নামটা কি ভাইয়া? মধ্যবর্তী কোণের নাম আলফা, আলফা লিখলাম। এবার আমাকে নিচে একটা প্লাস চিহ্ন দিতে হবে। এখন আমাকে যে কাজটা করতে হবে, কে সিঙ্গেল দেখতে হবে। তাহলে বলো, এই থিটা প্রাইম আমি বের করছি, আর আমি বের করছি থিটা প্রাইম, থিটা প্রাইমটা কার সাথে ভাইয়া? কিউ এর সাথে। তাহলে থিটা প্রাইম কিউ এর সাথে যদি থাকে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, যেহেতু অ্যাঙ্গেল কিউ এর সাথে, এর মানে কিউ ইজ সিঙ্গেল, তাহলে কিউ যদি সিঙ্গেল হয় ফিটা হবে মিঙ্গেল। তাহলে আমরা এই স্টাইলে চিন্তা করতে পারি, এবং তোমরা এর মাধ্যমে আমরা সামান্তরিক সূত্রের আমরা আগামী ক্লাসে অনেক ম্যাথ করাবো, ম্যাথ শুরু করবো ধাপে ধাপে। তো আজকে তোমাকে যে কাজটা করতে হবে, এই সূত্রগুলো একটু শিখে রাখতে হবে। আমাদের এই সূত্রগুলো আমরা আগামী ক্লাসে ব্যবহার করা শিখবো। তবে তোমাকে মাথায় রাখতে হবে, সামান্তরিক সূত্রের যে ফি কিউ দেখতে পাচ্ছ, এই ফি কিউ দ্বারা কিন্তু অনেকে মনে করো বইতে শুধু বল আছে বল, না, এটা আসলে কার জন্য সূত্র? এটা হচ্ছে যে কোনো দুইটি ভেক্টরের লব্ধি বের করার জন্য সূত্র। এর মানে এটা যে কোনো ভেক্টর হতে পারে। সে ফর এক্সাম্পল, এটা একটা ব্যাগ, এটা একটা ব্যাগ হতে পারে, ফি একটা ব্যাগ, কিউ একটা ব্যাগ, ফি একটা বল, কিউ একটা বল, ফি একটা ভরবেগ, কিউ একটা ভরবেগ, মানে এনি কাইন্ড অফ ভেক্টর হতে পারে। অতএব মনে রাখবা, এটা শুধু বলের জন্য, ব্যাপারটা এরকম না, সামান্তরিক সূত্র যে কোনো দুইটি ভেক্টরের জন্য। সো আজকে এতটুকু পর্যন্ত। আগামী ক্লাসে ক্যালকুলেটরে নিয়ে বসবা এবং ব্রেইনটা সাথে নিয়ে বসবা, আমরা অনেকগুলো ম্যাথ করাবো ইনশাল্লাহ, তোমাদের আরও বেশি ভালো লাগবে। আজকে থেকে আসলে আমাদের জাঁকজমকপূর্ণ ক্লাস শুরু। এর আগে দুইটা ক্লাস একটু বোরিং ছিল। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।